একটা ফ্যামিলিতে আমার বাবা একটা পাকিস্তানি একটা কোম্পানিতে জব করতেন ম্যানেজার পদে। তখন খুব কম স্যালারি পেতেন, বাট ওঠা নিয়ে নাকি হয়ে যেত। আচ্ছা। তো আমরা ভাই বোন ছিলাম 6 জন, আমরা 2 ভাই 4 বোন। প্রথমে 2 বোন, তারপরে 1 ভাই, তারপরে আমি। তো আমার বয়স যখন 10 মাস তখন আনপ্রেজেন্টলি আমার ছোট বোনটা দুনিয়াতে এসে যায়। আমার মা বুঝতে পারেনি যে উনি নেক্সট প্রেগনেন্ট হয়েছেন। যখন আমার ছোট বোনটার জন্মের 3য় দিন আমাকে আমার নানু বাড়িতে দিয়ে দেয়। তো আমি আমার নানু বাড়িতে বড় হয়েছি তখন থেকে। তো যতদিন আমার মামা, ছোট মামা, আমার মায়ের আবার 2 ভাই 2 বোন। জি। তো আমার ছোট মামা যতদিন বিয়ে করে নেয় ততদিন আমি সবার আদরেই ছিলাম, মামার আদরে ছিলাম, নানা নানির আদরে ছিলাম। হ্যাঁ, আমার নানা নানির মৃত্যুর আগ পর্যন্ত আমি ওনাদের আদরেরই ছিলাম। তখন মামা যখন বিয়ে করছেন তখন আমার আদরটা ওখান থেকে কমে যায়। কিন্তু আমার মামা আমাকে স্কুলে ভর্তি করার নেই। আচ্ছা। আমার মামার একজন ফ্রেন্ড আসছিলেন, তো উনি দেখছে, তখন আমি আরবি পড়তেছিলাম আমার মামির কাছে। তো উনি দেখছেন আমি পড়ার মধ্যে খুব একটু ভালো, তখন উনি বললেন আমার মামাকে যে তুমি ওকে স্কুল কেন ভর্তি করাচ্ছ না? তো কিছু বলেন নাই। তখন উনি আমাকে বাজারে নিয়ে গিয়ে আমাকে 2টা বই কিনে দিলেন, একটা বাংলা বই আর একটা অঙ্ক বই ক্লাস 1-এর। আচ্ছা। তো ওগুলো আমি কিছুদিন বাসায় পড়েছি। বাসায় পড়া আমার আরেক মামাতো বোন, আরেক মামার মেয়ে, ওর স্কুলে পড়তো, ও তখন ক্লাস 4-এ পড়তো। ওর সাথে আমি স্কুলে যাওয়া শুরু করি, যদিও আমাকে স্কুলে ভর্তি করে দেয় নাই। আচ্ছা। তারপরে স্কুলে ভর্তি না করা অবস্থাতেই যখন ওখানে ফার্স্ট টার্ম পরীক্ষা যখন আসছে, তো আমি পরীক্ষা দিতে পারছি না। তো হেড স্যার যিনি ছিলেন উনি কিন্তু আমার নানার পরিচিত ছিলেন, তো আমাকে চিনতেন পরিচয় দেওয়ার পরে। তো বলছে তুই স্কুলে ভর্তি হচ্ছিস না কেন? তো আমি বলছি স্যার আমাকে ভর্তি করাচ্ছে না, আমি কি করে হব? তখন উনি বলছেন আচ্ছা ঠিক আছে পরীক্ষা দেবো, ভর্তি না হলে তো পরীক্ষা দিতে পারবে না, তো ঠিক আছে আমি তোর নাম রেজিস্টার করে নিচ্ছি, পরীক্ষা দেয়। তো আমি ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে আমি সেকেন্ড হই। তারপরে যখন আমি সেকেন্ড হই তখন হেড স্যার আমাকে আর ভর্তি করে নিলেন, আর কোনো টাকা পয়সা লাগলো না। তখন ভর্তি করতে 5 টাকা লাগতো। আচ্ছা। ওই 5 টাকার কারণে আমি এতদিন ভর্তি হতে পারিনি। জি। তারপরে আমি বার্ষিক পরীক্ষায় সেকেন্ড হয়ে ক্লাস 2 উঠলাম। ক্লাস 2 থেকে আমি অলওয়েজ আমার রোল নাম্বার 1 ছিল। কিন্তু আমার কখনো যে এরপর আমি বই কিনতাম না, তখন স্কুলেও বই দিত না, সরকারিভাবে কিনতে হতো। তো আমি কি করতাম, আমার 1-এর বই হয়তো বা ক্লাস 2-র বই অন্য একজনকে দিলাম, যে কারো মনে যার 2 জন পড়ালেখা করতেছে, একজন 2-তে বা একজন 3-তে। তো আমার 2-র বই ওকে দিয়ে, যে বোনটা 2-তে উঠেছে ওকে দিয়ে, ও 3-র বইগুলো আমি নিতাম। এইরকম চেঞ্জ করে করে পড়তাম। আর আমাদের প্রত্যেক বছরই স্কুলে যে ফাংশনটা হতো, খেলাধুলা হতো, তো ওখানে আমি অনেকগুলো ইভেন্টে প্রাইজ পেতাম, যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক, তারপরে হাই জাম্প, লং জাম্প, 200 মিটার, 400 মিটার দৌড়, স্কিপিং, সুই সুতা, এগুলো তো আমি অলওয়েজ ফার্স্ট হতাম। ওইখানে আমি যে প্রাইজগুলো পেতাম, খাতা কলম ওগুলো দিয়ে আমার হয়ে যেত। ইভেন বছরের লাস্টে গিয়ে যখন আমি, ওই সময় বাবা কোথায়? আমার বাবা ছিলেন না, আমার 3 বছর বয়সে আমার বাবা মারা গেছেন। মারা গিয়েছিলেন? জি। আচ্ছা। তো আমার মা অনেক কষ্ট করে আমার বাকি ভাই বোনদের বড় করেছেন। জি। তারপরে ওই বছর লাস্টের দিকে এসে যখন আমি খাতা কলমের ক্রাইসিসে পড়ে যেতাম, তো মাঝে মধ্যে স্কুলে যাওয়ার সময় আমার নানা আমাকে 25 পয়সা 50 পয়সা এরকম দিতেন। তো ওইগুলো আমি জমায় রাখতাম, তখন আমি ওই খাতা কলম এগুলো কিনতাম। আবার মাঝে মধ্যে ইউনিসেফ থেকে কতগুলো খাতা দিত, ওইটা পেলেও আমার হয়ে যেত। জি। তো এইভাবে আমি ক্লাস 7-এ আসি। 7 পর্যন্ত উঠে ক্লাস হাই স্কুলে উঠেও আমাকে ভর্তি করায় নাই। এরকম 4-5 মাস স্কুলে না যাওয়ার ফলে, তো হাই স্কুল প্রাইমারি স্কুল একসাথেই ছিল। তখন একদিন মোহাম্মদ আলী স্যার আমরা স্কুলে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতাম, পানি খাইতাম। তো আমি সেরকম সকালে একদিন পানির জন্য গেছি, তো হাই স্কুলের হেড স্যার আমাকে দেখেছেন। তো বলছি কি তুমি এখনো ভর্তি হও নাই, স্কুলে আসো না কেন, তুমি তো পড়ালেখায় ভালো। তা আমি বলছি স্যার অ্যাকচুয়ালি আমি ভর্তি হতে পারি নাই। তখন বলছি ঠিক আছে তুমি আজকে স্কুল টাইমে আমার সাথে দেখা করো। তো আমি গেলাম স্কুলে, তখন উনি আমাকে বলছে ঠিক আছে তোমার তো বোধহয় আর্থিক সমস্যাটা খুব বেশি। তো উনি আমার বাবা মার কথা জিজ্ঞেস করলেন, তো আমি বলছি স্যার আমার বাবা নেই, আমি নানা বাড়িতে থাকি। তখন উনি আমাকে নিজে স্কুলে ভর্তি করা নিলেন। আচ্ছা আচ্ছা। ক্লাস 6-এ। তারপরে আমি ক্লাস 6 থেকে, তখন আমি যেহেতু 5 মাস পরে ভর্তি হয়েছি, তো আমার রোল নাম্বার 9 হয়, মেয়েদের মধ্যে সেকেন্ড, ছেলে মেয়ে উভয়ের মধ্যে আমি টপ 10-এর মধ্যে ছিলাম। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, সেপ্টেম্বর মাস, তখন
জোহরের নামাজ পড়তেছিলাম, ওই সময় আমার মামার সাথে একজন লোক আসেন। আচ্ছা। তো ওনারা আমাকে আমি ওনাদেরকে নাস্তা দিতে গেছি নামাজ পড়ে উঠে। এরপরে তো হ্যাঁ জলে যেরকম মানুষ আসে সবাই চলে গেছে। পরে 2-1 দিন পরে শুনতেছি উনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন। ওনার বয়স তখন 45 এক্সিট করছে। আচ্ছা আচ্ছা। উনি দুবাই থাকতেন। তো ওনার তখন উনি অলরেডি 5 সন্তানের জনক। ওকে। ওনার 5টা ছেলে মেয়ে, ওনার সেকেন্ড মেয়ে আমার সমবয়সী। হ্যাঁ। তারপরে আমার মামা তখন বেকার ছিলেন। আমার মামা একটা মেস ফ্যাক্টরিতে চাকরি করতেন। তার আগে ওনার চাকরি চলে যায়, তখন উনি বেকার ছিলেন। তো উনি নাকি আমার মামাকে বলেছেন যে বিদেশে নিয়ে যাবেন, হ্যাঁ আমাকে পড়ালেখা করাবেন। এইসব যখন বলছে, মামা আমাকে ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। কিন্তু এই কথা শুনে আমার মা, আমার ভাইটা আমার 6 বছরের বড়, এবং আমার মেজো আপা, ওরা কেউ বিয়েতে রাজি না। কিন্তু আমার মামা নাসুর আমার মামা বলেছেন আমি ছোটবেলা থেকে বড় করেছি, আমি বিয়ে দিব। আর সে বেটার আর কিছু পাবো না। আচ্ছা। তো এখন সতীনের করে বিয়ে হলে কি হবে, সতীন ছাড়া বিয়ে হলে কি হবে, আমি এইগুলো কিছুই বুঝতাম না। তখন আমার 12 বছর চলতেছে মাত্র। তারপরে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য অনেক ঝগড়াঝাটি হচ্ছে। তখন আমার ভাই এক পর্যায়ে মারামারি পর্যন্ত লেগে গেছে আমার মার সাথে, আমার মামার সাথে। আমার মা ভাইকে লম্বা কিরিচ নিয়ে দৌড়ায় ছুটছেন। আচ্ছা। তারপরে এখন আমাকে তো আর যেতে দিচ্ছে না। আমার ভাই বলছে তুই আমার কাছে চলে আয়, ওদের সাথে থাকার দরকার নেই, কিন্তু আমাকে যেতে দিচ্ছে না। তখন আমার ভাই আমাকে ডেকে এনে বলতেছে যে দেখ তুই তো এগুলো বিয়ের সাথে কিছু বুঝিস না, তোকে যদি ওরা রাজি কিনা ওখানে কাজে আসবে, তোকে রাজি কিনা জিজ্ঞেস করলে তুই বলবি যে না তুই রাজি না। তুই যদি রাজি না হস তাহলে তোর বিয়েটা হবে না। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। এরপরে যখন কাজে আসছে, তো ওখানে সবাই আমার মামা আরো ওখানে যত লোকগুলো ছিল ওরা তো সবাই বড় বড়, আমার ভাইয়া তো ছোট ছিল। তো আমাকে বলতেছে যে তুই রাজি তো? আমি কিছু বলতেছি না, আমি বলছি যে না। হ্যাঁ, তখন ওরা বলতেছে হ্যাঁ রাজি, মাথা নাড়াই জোর করে আমাকে মাথা নাড়ে, কিন্তু কাজই শুনে নাই আমার কথাটা, বলছে যে রাজি। বাস বিয়ে হয়ে গেছে। তারপর বিয়ে পরে ওখানে বিয়ে হয়ে গেল আপনার? হ্যাঁ, ওই লোকের সাথে আমার বিয়ে হয়ে গেছে। ওকে। আপনার ফ্যামিলি জানতো ওনার সম্পর্কে, জানতো যে ওনার আগে একটা বিয়ে আছে এরকম আছে? হ্যাঁ, সবকিছু জানতো। জেনে শুনে আপনাকে এভাবে বিয়ে দিল? জি, জেনে শুনে দিয়েছেন। ওকে। তো এটা কোনো নাকি ফ্যাক্টর না, পুরুষ মানুষের বয়সটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, তারপর? তার এগুলো আমি বুঝতামই না। তারপর আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পরে ওই লোকের সাথে যখন আমাকে এখন যেটা বাসর বলতেছে, বাসর দিল, তো আমি কিছু বুঝি না। আমাকে ওখানে রুমে ঢুকে দেওয়ার আগে আমার মামি বললো যে উনি যখন রুমে ঢুকবেন তুই ওকে সালাম করবি। তো উনি যখন রুমে ঢুকে যখন আমার হাত ধরে টানাটানি করছে, আমি দৌড় দিচ্ছি একদিকে, রুমের এক কোনায় চলে গেছি। তারপর দেখি উনি চুপচাপ বসে আছেন। তো হঠাৎ আমার মনে পড়ছে আমার মামি যে আমাকে বলছে ওনাকে সালাম করতে, তা আমি আবার গিয়ে ওনাকে সালাম করছি। ওকে। যদিও আমরা হাসছি, বাট বুঝতেই পারছেন যে কতটা আজকের আমাদের সামাজিক সচেতনতার জায়গা থেকে এই ধরনের ভয়ানক ব্যাপারগুলো চিন্তা করা যায় না। জি, আমি যখন ওনাকে সালাম করেছি তখন উনি আমাকে ধরে ফেলছেন। তো ঠিক আছে, বলছে সমস্যা নাই, তুমি ভয় পেও না, তুমি এমনি তুমি ওইদিকে ওখানে বসে থাকার বা দাঁড়িয়ে রাখার দরকার নেই, তুমি ঘুমাও, তুমি তোমার মতো ঘুমাও। তো আমি ঠিক আছে, আমি এক পাশে শুয়ে গেছি। উনি বিদেশ চলে যাবেন আবার, 4 মাস ছিলেন, 4 মাসের মধ্যে এইসব এত কিছু করে ফেলেছেন। তো যখন চলে যাচ্ছেন তখন আমাকে ওনার সাথে করে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। ওনাদের বাড়িতে নেন নাই, ওনার এক চাচার বাড়িতে নিয়েছিলেন। তো চাচা বাড়িতে নেওয়ার পরে ওখান থেকে তারপর দিন আবার ওনার মা এসে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন আমাকে। তারপরে উনি ওখানে আমাকে রেখে দেন, উনি বাইরে চলে যান। তারপরে উনি চলে যাওয়ার পরে আমাকে আর আসতে দিয়েছিল মনে হয়। তারপরে যাই হোক, আমাকে ওখানে আমি বেশ কিছুদিন ছিলাম। থাকার পরে আবার আমার নানার বাড়িতে চলে আসি। তো আসার পরে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম প্রায় 3 মাস পরে। তো উঠান ঝাড়ু দেওয়ার পর আসরের নামাজের পরে তো ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আচ্ছা। তো আমার মামি দেখার পরে আমাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে পানি ঢালার পরে আমি সুস্থ হই, আমার জ্ঞান আসে। কিন্তু এরপর থেকে কেমন জানি আমি পাগলামি করি। আচ্ছা। হ্যাঁ, সবাই বলছে জিনের বাতাস লেগেছে, যেটা হয় গ্রামাঞ্চলে আর কি, যেটা বলে। হ্যাঁ, এরকম। আমি 3 মাস কমপ্লিটলি এরকম ছিলাম। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এর মধ্যেও যে উনি যে আমাকে পড়ালেখা করাবেন বলেছিলেন, বাট উনি কিন্তু আমাকে পড়ালেখা আর করার নেই। হ্যাঁ,
তো এরপরে তো আপনি যেটা বলছিলেন যে ওনার আগের ওয়াইফ ছিল, সেখানে বাচ্চা কাচ্চাও ছিল, তো আপনাকে কি এটা ওই বাড়িতে নিয়ে গিয়ে তুলেছে নাকি অন্য কোনো বাড়িতে, নাকি তখন আপনি জানেন না বিষয়টা? না, ওনার এক চাচার বাড়িতে নিয়ে গেছিলেন, ওনাদের বাড়ি থেকে দূরে। ও আচ্ছা, তখন আপনি জানেন না ঘটনাটা, নাকি বিয়ের পরে জেনেছেন, বিয়ের আগে জেনেছেন? ওনার বউ আছে যে সেটা জানতাম। ও জেনে শুনে বিয়ে করেছেন? হ্যাঁ, আমি তো বিয়ে সম্পর্কেই জানতাম না। এক্স্যাক্টলি, আপনি তো সেটাই জানেন না, আপনার ফ্যামিলি জেনে শুনেই বিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, বিয়ে কি সেটাই তো আমি বুঝতাম না। রাইট, তারপর? তো সেজন্য ওনার বউ থাকলে কি বা না থাকলে বা আমার তাতে কোনো একটা কিছু যায় আসে না। রাইট রাইট। হ্যাঁ, তারপরে আমাকে ওনার চাচা বাড়িতে নিয়ে গেলেন, ওখানে আমি রাতে ছিলাম। তারপর দিন সকাল ও তো মানে এর মধ্যেই সব জায়গায় জানাজানি হয়ে গেছে, আমাকে সন্ধ্যায় নিয়ে গেছে। তারপরে মানে মাগরিবের পরেই সবার কাছে জানাজানি হয়ে গেছে যে উনার আমাকে ওখানে নিয়ে গেছে। ও যে সেকেন্ড ম্যারেজ করেছে ওই মেয়েটাকে এখানে এনেছে। মানে গ্রাম তো পাড়া প্রতিবেশী সবাই একদম আমাকে দেখতে আসতেছে। তো সবাই শুধু বলতেছে বুড়া হয়ে গেছে, বুঝছে বেড়া, যে এত সুন্দর একটা ছোট্ট একটা বাচ্চা মেয়েকে, তার মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করলো, আর মানুষগুলো কেমন এমন বাচ্চা মেয়েটাকে এরকম একটা বুজ্জার হাতে দিয়ে দিল, সবাই এটা বলতেছে। তারপরে এলেন ওনাদের বাড়ি পিঠার মধ্যে, পরে আবার বাসায় চলে আসছেন। তখন তো আপনি আপনার হাজবেন্ডের চাচার বাড়িতে। জি। তো ওইখান থেকে আপনি কি খবর নিচ্ছেন ওনার সম্পর্কে? আমি খবর নিচ্ছি না তো, খুব বেশি দূরে না। ও, ডিসটেন্সটা খুব বেশি দূরে না। আচ্ছা আচ্ছা। তো ওখানে যে ও বাড়ির এই বাড়ির সবাই আমাকে দেখতে আসছে না, তো এরা কথাবার্তা বলতেছে, সেটা আপনি? আমি শুনতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি শুনতেছি জাস্ট এটুকুই। তারপর দিন কি করছে, সকাল 9টার দিকে আমার শাশুড়ি আসছে, আসি বলে যে ছেলে যখন বিয়ে করছে ভালো হলো, আমার ছেলে খারাপ হলো, আমার ছেলে তো আমার ছেলে বিয়ে করছে কি আমি ফেলে দিতে পারবো, বউ এখানে কেন থাকবে, আমার ছেলে বউ আমার বাড়িতে যাবে। তো এইটা বলে আমাকে নিয়ে গেছে। তো ওনার ছেলে যাওয়া পর্যন্ত ওখানে ছিলাম, ওনার ছেলে যাওয়ার পরে ওখান থেকে আমি চলে গেছি আমাদের বাড়িতে। তো তারপরে বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে এই ঘটনা হলো যে আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। উনি যখন চলে গেছেন, যেদিন চলে গেছেন ওই রাতে, এরপর 2 রাত আমি ওখানে যতদিন ছিলাম আমার সত্যির সাথে একই বিছনায় ঘুমাইতাম। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, একদিন রাতে আমার ঘুমে যাওয়াতে দেখি কি উনি আমার চুল ধরে টানতেছেন। তো আমি শুনেছি, এখন এগুলো বিশ্বাস করি না, তখন মানে শুনেছি আর কি বলছে, মানে আমাকে উনি তাবিজ করেছেন। আচ্ছা। তো এটা উনি নিজের মুখে স্বীকার করেছিলেন, মানে চুল নিয়ে, আপনার চুল নিয়ে। আচ্ছা, আমাকে তাবিজ করেছেন, এটা শুনেছিলাম। তারপরে আমি তো 10 মাস টোটালি ডিসপ্লেস ছিলাম। তারপরে আমার শাশুড়ি এই ঘটনার পরে 3 মাস আপনার অবস্থা খারাপ ছিল? হ্যাঁ, ওখান থেকে যাওয়ার পরে, আমাদের বাড়িতে যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা। তারপরে আবার কেমন করে জানি ওই ওজা টোজা এনে আমাকে ভালো করেছে, সুস্থ করেছে, ঠিক আছে। এরপরে এগুলো সে শুনছে, আমি চিঠি লিখে জানিয়েছি। হ্যাঁ, তো তারপরে আমি চলে আসছি, আমার তো এখানে ছিলাম। হঠাৎ এক রাতে দেখি কি উনি আসে আমাকে ডাকতেছেন 4 মাস পরে। মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ, উনি বিদেশ যাওয়ার 4 মাস পরে আবার ব্যাক করেছেন। কোন দেশে থাকতো জানি? কোন দেশে? সৌদিতে থাকতেন। সৌদি আরবে। আলাক্সা। আচ্ছা, আলাক্সাতে। হ্যাঁ। তারপরে যখন ডাকছে উঠে দরজা খুলে দিচ্ছি। তারপরে বাড়ির সবাই উঠেছে। তো বলছে যে আমি মানে কালকে আসছি, কালকে চলে এসেছি। তো এরপরে উনি আপ ডাউন করতেন, 2 মাস ছিলেন। 2 মাস পরে যাওয়ার সময় আবার আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। এর মধ্যে কিন্তু আমি ম্যাচিউর হয়ে যাই। তো উনি আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পরেও আমি কিছুদিন ছিলাম। কিছুদিন থাকার পর আমাকে তো উনি ওখানে রেখে চলে যান। পরে বুঝতে পারি যে মানে আমার প্রেগনেন্ট। আপনি কনসিভ করেছেন, এটা বুঝতে পারছেন? কনসিভ করেছি। আচ্ছা, বয়স কত তখন আপনার? আমার 14 বছর বয়স। 14 বছর। 7 বছর বয়সে বিয়ে হওয়ার পরে আপনি 14 বছর বয়সে ওনার সঙ্গে 4 মাসের দেখা, আমি ঠিক বুঝতে পারছি না, মানে এত ছোট গ্যাপটা কিভাবে হয় আসলে? ওনার সাথে আমার বিয়ে হয় তখন আমার 12 বছর 2 মাস। আচ্ছা। হ্যাঁ, তো এরপর উনি অনেকদিন বাড়িতে ছিলেন। থাকার পরে যে ওই যে আমি হাসপাতাল নিল, থাকার পর উনি আবার দেশে বাইরে চলে গেলেন। আপনি বলছেন যে 7 বছর বয়সে আপনাকে দেখতে আসে, তাহলে ওটা কোনটা? আমি তো ক্লাস 7 এ। 7 বছর? ও আচ্ছা আচ্ছা, রাইট। আই এম এক্সট্রিমলি সরি, আপনি তখন ক্লাস 7 এ। আমার নিজেরই ভুল হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। আমি ক্লাস 7 এ তখন। ঠিক আছে, একদম ইউ আর পারফেক্ট। রাইট, বলেন তারপর। আমি কিন্তু জানতাম না যে প্রেগনেন্ট হয়েছে এটা, কিন্তু আমার খুব বমি হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল। তখন এই আমার চাচি শাশুড়ি বলতেছে আর কি, আমার চাচি শাশুড়ি, আমার বড় যা, ওরা বলতেছে যে ছেলে আসতেছে এগুলো বললো। তার মধ্যে আমার না খুব বেশি জ্বর হয় তখন, যে বমি, মাথা ঘোরানোর সাথে জ্বর হলো।
105 হয়ে যায় জ্বর। তো ওনাদের ওখানে এলাকায় একটা ইমরান ডাক্তার নামে একজন ডাক্তার ছিলেন, ওনাকে এনেছেন। উনি যে পেশেন্টকে দেখেন ওখানে ওনাকে গ্লুকোজ স্যালাইন দিবেন, ওই যে কি ওখানে কি একটা ইঞ্জেকশন দেন, ওটা দিলে মাথা ঘুরায়, ইঞ্জেকশন স্যালাইনটা দিলে ভালো সুস্থ রোগীও অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরায়। এই কি যেন একটা ইঞ্জেকশন দেন ওখানে। তারপর আর উনি সবাইকে ইয়ে দিতেন, কার্মিলা নামের একটা সিরাপ দিতেন। আচ্ছা, সবাইকে মোটামুটি? হ্যাঁ, সব পেশেন্টকেই। ওকে। তো আমাকেও দেখে আমাকে স্যালাইন দিলেন, ইঞ্জেকশন দিলেন, সিরাপগুলো দিচ্ছেন। তো উনি স্যালাইন যখন আমাকে পুশ করে চলে যাচ্ছেন, সবাইকে বলে গেছেন যে মানে স্যালাইনটা শেষ হলে তোমরা, এটা শেষ হতে হতে রাত 11টা বাজবে প্রায়, তোমরা কাল খুলে নিও, তা না হলে রক্ত উঠে যাবে। তো সবাই ওনাকে শিওর করলেন যে হ্যাঁ খুলে নিবে। আমার অনেক দেবর ছিল, হ্যাঁ অনেক দেবর বলতে কি আমার শ্বশুরের 2 বিয়ে করেছে, আবার আমার চাচা শ্বশুরও 2 বিয়ে করেছে। 2 বিয়ে করছে, যে এরকম আমার শ্বশুর যখন মারা যান তখন আমার শাশুড়িকে আবার ওনার দেবরে বিয়ে করে। আচ্ছা। তো 2 বউ মিলে অনেকগুলা ছেলে মেয়ে। ওকে। তারপরে যে দেখি কি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, কিন্তু স্যালাইন করার জন্য কেউ নাই। এটা রাতে যখন শেষ হয়ে গেছে, স্যালাইন শেষ হওয়ার পরে যে অনেকগুলো রক্ত উঠে গেছে, মানে স্যালাইনের রক্ত উঠে গেছে? হ্যাঁ, স্যালাইনের রক্ত উঠে গেছে শেষ হয়ে, কিন্তু কেউ আসছে না। আমি সবাইকে ডাকতেছি, কেউ নেই, সবাই ঘুমিয়ে গেছে। তো আমি কি তখন আমার শরীরে কাঁপুনি ছুটে গেছে ভয়ে। তো আমি কি করছি, আস্তে করে টেপটা খুলে কোনো রকমের সুইটা টান দিয়ে খুলে ফেলেছি। সুইটা টান দিয়ে খোলার ফলে এই যে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তো আমি ওইটা জানতাম না, ওই যে যেখানে পুশ করছে ওই জায়গাটা চিপে ধরতে হবে। আচ্ছা। তারপরেও আমি কি জানি কেন জানি যখন ব্লাড বেরোচ্ছে তখন আমি চেপে ধরেছি, তারপর কিছুক্ষণ পরে ব্লাড বন্ধ হয়ে যায়। তো দেন আমার যে আমি ওয়াশরুমে যাব, কিন্তু আমার মাথা ঘুরাচ্ছে খুব, আমি উঠতে পারছি না, লাইট টাইট সব অফ। কিন্তু তো ওয়াশরুমে যাবো, যে আমার শাশুড়ি বারান্দায় শোন, হ্যাঁ আমার শাশুড়ি যেখানে শোন, আমার শাশুড়ি পায়ের নিচে বদনা থাকে দরজার ফাঁকের মধ্যে। আচ্ছা। তো ওখান থেকে বদনা নিয়ে বাইরে ওয়াশরুমে যেতে হয়। আচ্ছা। তারপরও আমি হাতটায় গেছি, তো ওখানে তো অন্ধকার, আমার শাশুড়ি পায়ের সাথে লেগে আমি পড়ে গেছি এই বদনা নিতে গিয়ে। তো আমার শাশুড়ি কে করে চিল্লে উঠছে, উঠে লাদ দিছে। তো আমাকে দেখছে, বলো তুমি এখানে কি করতেছো? তো আমি বলছি মা আমি ওয়াশরুমে যাব সেজন্য, কিন্তু আমার ওই যে মাথা ঘুরাচ্ছে, আমি পড়ে গেছি, বদনা কুস্তি গিয়ে আপনার পায়ের সাথে লেগে পড়ে গেছি। তখন উনি আমাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। তা আমি ওয়াশরুম সেরে আসলাম, আসার পর উনি বললেন স্যালাইন কিভাবে কে খুলছে? আমার যে কেউ খুলে নাই, তো রক্ত উঠে গেছে, সেজন্য আমি নিজে টান দিয়ে খুলে ফেলেছি। তো উনি গিয়ে দেখলেন ওখানে অনেকগুলো রক্ত উঠে গেছে। তারপরে উনি শুয়ে গেছেন, কিন্তু আমার জ্বর কমে নাই। আচ্ছা। জ্বর না কমার পরে এখন যে আমি কিন্তু কোনো কাজকর্ম করতে পারছি না তখন। তা আমার সাথে কি করছে, আমি কাজ করতে পারছি না, উনি কিন্তু এটা চালাকি করু আমাকে উনি রান্না বান্না করে খাওয়াতে হবে, সেজন্য যে উনি আমার ননদের বাড়িতে চলে গেছে সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, আমি জানতাম ওনার বেড়াতে গেছেন, কিন্তু ওনার 4 ছেলে মেয়ের মধ্যে, ওনার 5 ছেলে মেয়ের মধ্যে একটা মারা গেছে, আরো 4টা ছেলে মেয়ে রেখে উনি একা চলে গেছেন। এখন ওদেরকে আমি নিজেই তো অসুস্থ, ওদেরকে আমি কিভাবে রান্না করে খাওয়াবো? হ্যাঁ, আমি ওদেরকে রান্না করে খাওয়াতে পারছি না। পরে কি করছে, ওনার বড় ছেলেকে দিয়ে ছোট মেয়েটাকে নিয়ে গেছে, ছোট ছেলেটাকে নিয়ে গেছে, বড় ছেলে মেয়ে থেকে গেছে। তো আমার শাশুড়ি ওদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, যদিও আমার শাশুড়ি ওনাদের সাথে খান না, ওনার যে দেবরকে বিয়ে করেছেন ওখানে খান। তারপরে 10 দিন এরকম ছিলাম। 10 দিন থাকার পরে আমি একটু সুস্থ হই। এই 10 দিন কিন্তু আমি না খাওয়াই ছিলাম। হ্যাঁ, উনি আসছেন এর মধ্যে, তো আমি রান্না বান্না করতে পারি না, সেজন্য উনি আমাকে খাবার দিতেন না। তো আমার শাশুড়ি কি করতেন, চুরি করে ওনাদের 2-3টা গরু ছিল, দুধের গরু, গাই ছিলেন, তো দুধ দহন করতেন। ওই বিকাল 4টার দিকে যখন সবাই ঘুম থাকতো, আসরের সময় আমার শাশুড়ি নামাজ পড়তে যেতেন, তখন উনি চুরি করে আমাকে 1 গ্লাস দুধ দিতেন, বা বিস্কিট থাকলে 2টা বিস্কিট দিতেন। এই আমার খাওয়া। আচ্ছা, এই মানে বাচ্চা পেটে নিয়ে এইরকম অবস্থা? 10 দিন এরকম ছিলাম। আচ্ছা। তো 10 দিন পরে 10 দিনের দিন আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পরে ওদিন শুক্রবার ছিল, তো আমাকে বলতেছে যে এভাবে তোমার এখন 4 মাস চলতেছে, তখন আমার প্রেগন্যান্সির 4 মাস চলতেছে, তুমি সামনে তোমার বডি বড় হয়ে যাবে, তখন তুমি আর যেতে পারবা না, তুমি এখন আমার সতীন আর আমার শাশুড়ি আমাকে বলতেছে তুমি এখন তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো, আজকে শুক্রবার, আগামী শুক্রবারে তোমাকে মালিক গিয়ে নিয়ে আসবে, মালিক আমার দেবর। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি ওই দিন আমাকে ভাত দিবে যে
একটা শুকনো একটা লাকড়ি ছিল, বড় ঘাস ছিল। আমাকে বলে যে এটা একটু ফাড়ি দাও কষ্ট করে, এই তারপরে তুমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নাও, জমার পরে তুমি চলে যাইও। তো আমি ঠিক আছে, আমি অনেক কষ্ট করে লাকড়িটা অর্ধেক ফেরেছি, লাকড়ি করেছি গাছেটা। তারপরে জোর আজান দিছে, আমি গোসল টোসল করে ভাত টাত খাইলাম। খাওয়ার পর আমাকে পাঠিয়ে দিচ্ছে, 50টা টাকা দিয়েছে। তো বিয়ের সময় আমাকে যে কাপড় চোপড় দিয়েছিল ওগুলো কিছুদিন ওগুলো রেখে দিছে। আচ্ছা, সোনা গয়না সব রেখে দিছে। এই আমাকে 2টা শাড়ি, 2টা ব্লাউজ, 2টা পেটিকোট আর একটা পুরনো ব্যাগ দিয়েছে। ব্যাগ দিয়ে আমাকে 50 টাকা দিয়ে মালিকের সাথে পাঠিয়ে দিল। তো আমাকে বলছে আজকে শুক্রবারে যাচ্ছ, আগামী শুক্রবারে মালিক যাবে, তুমি চলে আসিও। তো ঠিক আছে, আমিও চলে গেছি। কিন্তু এয়ারপোর্ট আমাকে আনতে যায় না। 1 শুক্রবার, 2 শুক্রবার, প্রায় মানে তখন আমার প্রায় 8 মাস চলতেছে। তো কি করবো এখন আমি? আমার মামাকে বলতেছি, আমার ওরাও তো গরিব, এখন আমি ওখানে, ওরাও আমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা, হ্যাঁ, যে আমাকে বিয়ে দিয়েছে বড় লোকের কাছে, ওদেরকে শুদ্ধ ক্যারি করবে এটা ভেবে এখন সে আমারই করসপরেন্স দিচ্ছে না। উনি আমাকে চিঠি পাঠাইছেন কি, ও আমি যাওয়ার পরে তুমি আমার মাকে লাথি মেরে চলে এসেছো, হ্যাঁ, তো তোমাকে আমি নিব না। যে মেয়ে আমার মাকে অপমান করে লাথি মেরে চলে আসে, তার আমার বাড়িতে তার কোনো ঠাঁই নেই। সে যদি আমার মা, এটা আপনার জামাই আপনাকে বলছে? চিঠি লিখেছে, তখন তো মোবাইল ছিল না। তো উনি 1 মাস পরে চিঠি আসা, 1 মাস লাগে একটা চিঠি আপ ডাউন করতে। তো আমি ওনার চিঠি পাই যে তুমি আমার মাকে লাথি মেরে চলে এসেছো, আমার মার সাথে বেয়াদবি করেছো, তো এখন তুমি আমার মার পায়ে ধরে ক্ষমা চাইবে, আমার মা যদি তোমাকে ক্ষমা করে দেন তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে। হ্যাঁ, তো এখন আমি কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা। আমি ওনাকে কখন লাথি মারলাম, আমি তো এসব কিছুই জানি না। তখন আমি ওনাকে বললাম যে চিঠি লিখলাম যে আমি তো এসব কিছু জানি, এরকম কিছু হয়নি, আমি অসুস্থ ছিলাম, মাথা ঘুরে পড়ে গেছিলাম ওনার পায়ের সাথে হুচটকে, আমি তো ওনাকে লাথি মারি নাই। তো চিঠি না, আমি ওনাকে ক্যাসেট পাঠালাম, একটা ট্যাপ রেকর্ডারের ক্যাসেট কথা রেকর্ড করে সম্পূর্ণ ঘটনা আমি ওনাকে বলে পাঠালাম। প্রথম ছেলে হলো, তারপরে ও তো কোনো খোঁজখবর নেয় না, আল্লাহর রহমত হয়ে গেছে, ছেলে বড় হচ্ছে আস্তে আস্তে। তো ও কিন্তু আর আসে নাই, মানে আপনার জামাই আর খোঁজ নিচ্ছে না? খোঁজে নেয় নাই, টাকা পয়সাও দেয় নাই, এই আসেও নাই, আমার টোটালি কোনো খোঁজ রাখতেছে না। কিন্তু এর মধ্যে আমার মামাও কিন্তু আমাকে ইয়ে করতেছে, হ্যাঁ, ওরা কেউ আমাকে সহ্য করতে পারছে না। তারপরে এখন আমার ছেলেটা যখন 1 বছর হয়ে গেছে, তো ওইখানে ফ্যামিলি প্ল্যানিং এ লোক নিচ্ছিল, ক্লাস 8 পাস নিচ্ছে তখন। হ্যাঁ, তো আমার ক্লাসমেটের ভাই কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর হেড ছিলেন ওখানকার আমাদের থানার। হ্যাঁ, তো আমি ওনাকে গিয়ে ধরলাম, আমার মামাকে জিজ্ঞেস করছি আগে যে মামা তো ওখানে তো এরকম যে লোক নিচ্ছে, তো আমি তো করতে পারবো, নিম্ন মাধ্যমিক চেয়েছে, তো জাহিদ ভাই যেহেতু ওখানে আছে আমি ওনার সাথে কথা বলি ওটা আমাকে নেবে কিনা, তো শুধু শুধু বসে থাকে কি করব। তো আমার মামা বললেন যে আচ্ছা ঠিক আছে যা। তো আমি জাহিদ ভাইকে বললাম যে ভাইয়া আপনি তো আমার সব কিছু জানেন, তো আমি তো পড়ালেখা করতে পারি নাই, তো আপনি আমার জন্য একটু প্লিজ ট্রাই করেন না আমাকে একটু কেন চাকরিতে দেওয়ার জন্য। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব, তো তুমি চকরি আসো, ওখানে হেড অফিসে যেতে হবে, তো আসো। তো আমার মামাকে বললাম, মামা বললেন যে আচ্ছা ঠিক আছে। তো আমি বোরকা টোরকা পরে গেলাম। তো এই ব্যাপারে কয়েকবার আপ ডাউন করছি, হ্যাঁ, আজকে না হয় কালকে হবে, কালকে না হয় পরশু হবে, তো ঘোরাচ্ছে, আমিও ঘুরতেছি। তো এর মধ্যে মানুষে নানা কথা বলছে কি দুবাইয়ের কাছে বিয়ে দিয়েছে, এখন জামাই বিদেশে গেছে সেই জন্য ছোট মেয়ে, হ্যাঁ, মানে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে, কেমন করে থাকবে এগুলো বলতেছে। আচ্ছা আচ্ছা, বাট আমার মাইন্ডে কিন্তু এগুলো টোটালি ছিল না। উনিও তো আমার কাছে থাকলেই বা কি না থাকলেই বা কি, এটা আমার কোনো ফরক পড়তো না। আমি ওনাকে মানে লাভ কি জিনিস সেটাও আমি বুঝতাম না, সংসার কি জিনিস সেটাও আমি টোটালি বুঝতাম না। বদনাম করতেছে, আমাকে চলে যেতে বলছে, আমি চলে যাবো, দ্যাটস ইট, আমার ধারণা এটুকুই। তারপরে ঠিক আছে, তখন আমার মামা আমাকে এগুলো নিয়ে টর্চার করতেছে, হ্যাঁ, যে মানুষে খারাপ বলতেছে। তাহলে যে মামা মানুষে খারাপ বলতেছে, মানুষে তো জানে না আমাদের ভিতরে কি হচ্ছে। মানুষে জানে যে আমাকে দুবাইয়ের কাছে বিয়ে দিয়েছেন, সে অনেক বড় লোক, হ্যাঁ, তো আমি যখন বাইরে যাচ্ছি সবাই তো মনে করবে এটাই, যা ক্যারেক্টার লেস এটাই তো মনে করবে। আর যেহেতু গ্রাম, মানুষের কাজে হচ্ছে বলা, ওরা যে এত দিনের পর দিন না খেয়ে থাকছে, ওরা কেউ আমাদের কাছে একবেলা খাওয়া খেয়েছি কিনা জিজ্ঞেস করছে? করে নাই। তাহলে ওদের কথায় আমাদের কি এসে যায়? বললে আমাকে সমাজ নিয়ে থাকতে হবে, এই সমাজ নিয়ে আমাকে মরতে হবে।
তখন আপনি সমাজ নিয়ে থাকবেন, সমাজ নিয়ে মরবেন। আপনি যদি মরে যান, যখন আপনার লাশে গন্ধ ছুটবে তখন ওরা এমনিতেই দাফন করবে, কারণ গন্ধ কেউ সহ্য করতে পারে না। সমাজ, যে সমাজ আমি খেয়েছি খাই নাই, আমার ভালো মন্দ কোচ করে নাই, আমাকে জোর করে বিয়ে দিচ্ছি, তখন কেউ বাধা দেয় নাই, এখন কেন আমি সেই সমাজের কথা শুনবো? আমি এই সমাজের কথা শুনবো না। তখন আমার মামা আমাকে বার করে, খুব মেরেছেন, মেরে আমাকে বার করে দিলেন, এই বাচ্চা সহ বার করে দিয়েছেন। এখন আমি আমার মার কাছেও যেতে পারছি না। বাচ্চার বয়স কত তখন? বাচ্চার বয়স তখন 1 বছর 10 মাস। তারপর এখন আমি আমার মার কাছেও যেতে পারছি না, কারণ উনি আমাকে ওদের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে দিয়েছেন। ওখানে গেলে আমার ভাই আমাকে যেতে দিচ্ছে না। হ্যাঁ, তো আমি কোথায় যাবো? মামা কেন উনি টাকা পয়সা দিচ্ছেন না, আমার দোষ, এটাও আমার দোষ। আমি চাকরি করতে চাচ্ছি ওনাদেরকে একটু হেল্প করার জন্য। হ্যাঁ, নিজেও একটু ভালো থাকবো, না খেয়ে থাকতেছি দিনের পর দিন। এমন হয়েছে যে আমি লাকড়ি কাটতে গেছি, সারাদিন গাছ কেটে যে কয়মন হয়েছে এগুলো টাকাগুলো দিয়ে সন্ধ্যায় এসে 8টায় না আমরা রুটি বানিয়ে খেয়েছি। তখন আমার মামার প্রেস্টিজে লাগে না সেটা। এখন আমি চাকরি করতে যাচ্ছি, সেটা প্রেস্টিজে লাগতেছে। আমাকে বার করে দিয়েছে। তো আমি কি করবো? আমার ভাইয়ের ওখানে যেতে পারছি না। আমি আমার বান্ধবীদের ঘরে ঘরে প্রায় 2 মাস এরকম ছিলাম। আজকে এর ঘরে তো কালকে এর ঘরে, এই বাচ্চা নিয়ে। তো শেষে ভেবে দেখলাম যে না, এইভাবে তো জীবন যাবে না। হ্যাঁ, আমি কি করব? বাচ্চা নিয়ে কোথায় যাবে? বাচ্চা নিয়ে আমি কোনো কাজও করতে পারবো না। তখন আমার হাতে একটা CK5 ঘড়ি ছিল, বিয়ের সময় দিয়েছিল। এই ঘড়িটা বিক্রি করে একটা রেড কাউ দুধের টিন নিয়েছি। তখন 65 টাকা ছিল রেড কাউ দুধের টিনটা নিয়ে একটা হিন্দুর ঘরে আমার মাকে ডেকে এনে আমার ছেলেটাকে দিয়ে দিলাম। দিয়ে বলছে, মা তুমি ওকে দেখো, আমি শহরে চলে যাই। হ্যাঁ, এখানে আর কি বা করবো? দিকে ওখানে গার্মেন্টসে বলো মানুষের চাকরি করে, গার্মেন্টসে চাকরি করবো। আমাদের এলাকার একটা ছেলে বলেছিল এটা। মা বলেছে ঠিক আছে। আমি আমাকে দিয়ে কান্না করে করে শহরে চলে আসুন এর সাথে, ওই ছেলেটার সঙ্গে। হ্যাঁ, পাড়া তো চাচাতো ভাই লাগে। আচ্ছা। তো উনি এনে আমাকে লালদিঘির পাড়ে হোটেল আলফা তাদের তুললেন। আচ্ছা। তো বলছে যে এখন তো সাদেখান আমার কোনো আত্মীয় স্বজনও নাই, তো তোকে নিয়ে আমি কোথায় থাকবো? ওই কক্সবাজার থেকে চিটাগাং এ আসলেন। হ্যাঁ, তো যে কদিন বাচ্চাটা আপনার মায়ের কাছে। হ্যাঁ, যে কদিন চাকরি না হয়, চাকরি তো আসার সাথে সাথে হয় না, খুঁজতে হবে। তো চাকরি যে কদিন না হয় আমরা এখানে থাকি। তো ঠিক আছে থাকলাম। তো রাতে দেখি উনি আমাকে ফোর্স করছেন ওনার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য। হ্যাঁ, তা আমি বলছি যে না, আমি এরকম করবো না, আপনি যদি আমাকে জোর করেন আমি চিৎকার দেবো। হ্যাঁ, তো উনি কিছু করতে করেন নাই। সকালে উঠে উনি নাস্তার জন্য যাচ্ছেন বলে আমাকে হোটেলে ফেলে উনি চলে গেছেন। চলে গেছে হোটেল 2 তলায়। তো এখন আমি কি করবো? আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই, আমি হোটেলে বেরিয়ে বা থেকে দেবো, কি করব? সকাল 8টার সময় উনি বেরিয়ে গেছেন, 10টা বাজলো, 12টা, 1টা, 3টা বেজে, 2টা বেজে গেছে, কোনো খবর নাই। তারপরে আমার প্রচণ্ড ওরকম ক্ষুধা লাগছে। তা আমি ওইটারকে ওখানে হোটেল বয় আছে না, ওদেরকে বললাম যে কি কোনো খাবার পাবো কিনা। বলে টাকা দিলে না নাস্তা এনে দিতে পারবো, কারণ আমার কাছে তো টাকা নেই। বলে আপনার ভাই ছিল না ওখানে, আপনার ভাই এটা কোথায় গেছে? আমি উনি সকালে গেছেন, যে আসেন নাই। আমি কিন্তু এই শহরের পরিবেশ, গ্রামের পরিবেশ, এত পলিটিক্স এগুলো কিছু জানি না, বুঝি না। হ্যাঁ, তখন এই আমি বেরিয়ে হাঁটতেছি রুম থেকে বেরিয়ে, তো ম্যানেজার ছিলেন, ম্যানেজার আমাকে ডাকলেন। হ্যাঁ, বলে যে কি আপনার কেউ না এখানে? আমি বলছি আমার ভাই ছিল, সকালে গেছে, উনি আর এখন আসেন নাই। বলে উনি আসবেন না? আমি বলছি জানি না। হ্যাঁ, বলে কেন, কি হয়েছে? তো আমি চুপ করে আছি। তো উনি কি ইমেজ করছেন আমি সেটা জানি না। তা আমাকে বললেন যে দেখেন আমি আপনার বড় ভাইয়ের মতো, আপনি আমাকে নির্ভয়ে বলেন কি হয়েছে। তখন আমি ওনাকে বললাম যে এরকম ব্যাপার, যে আমি এই জন্য কারণে চিটং এসেছি। তো উনি আমার সাথে এরকম বিহেভ করতে চেয়েছেন, করতে পারেন। এখন সকাল উনি নাস্তার কথা বলে চলে গেছেন, এখনো আর আসেন নাই। তখন বলছে এটা তো মহাবিপদ, আপনি হোটেলে বিল কিভাবে দিবেন? হ্যাঁ, আর আপনি যাবেন এবার কোথায়? আমি জানি না, আমি এখানে কিছু চিনি না, আমি লাইফে ফার্স্ট এসেছি। তো তখন ওইখানে যে লালদিঘিতে একটা খেলা হচ্ছিল, যে পুকুরের মধ্যে লালদিঘিতে একটা লোক ডুব দিবে, ডুব দিয়ে উনি ওখানে পানির ভিতরে সবকিছু খাওয়া দাওয়া করবেন, মানে 22-20-23 ঘন্টা থাকতে পারেন, এইরকম। নামটা ভুলে গেছি, মনে আসছে না এখন। হ্যাঁ, তো ওই খেলাটা হচ্ছিল, ওখানে প্রচুর মানুষ। তো ওখানে আমরাও 3 তলায় উঠে বারান্দা থেকে এগুলো দেখতেছি,
আমিও। ওখানে আরেকটা ফ্যামিলি ছিল, ওটা মানে লোহাগাড়া থেকে আসছে। তো ওনার হাজব্যান্ড ওয়াইফ, ওনার হাজব্যান্ডের কিডনির সমস্যা, ওর জন্য উনি ডাক্তার দেখাতে আসছেন। ওখান থেকে ওনাকে ঢাকা নিয়ে যাবেন পিজি হাসপাতালে। তো ওনার ছেলে মেয়ে আছে, তো কথাবার্তা একসাথে যখন আমরা বারান্দায় খেলা দেখতেছি, তো উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোত্থেকে আসছি না আসছি। তা আমি বললাম ওনাকে, হ্যাঁ উনি ছিলেন দাঁতের ডাক্তার। তখন উনি বললেন যে ওনাকে আমি বললাম সবকিছু। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি ঢাকা যাবো, যে আমাকে ওখানে লোক আপটা করার জন্য একটা মানুষ লাগবে, আমার কেউ নাই সেরকম, আমার ওয়াইফ বাচ্চা নিয়ে দেখতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, তো তুমি যদি আমার সাথে যাও, আমার মেয়ে হয়ে আমাদের বাড়িতে থাকো, তো আমার সাথে যাও, তাহলে তোমাকে আমি আমার মেয়ে হিসেবে রাখবো। তো এখন আমার চিন্তা করে দেখলাম আমার আর কোনো ওয়ে নাই। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তখন একেবারে কচুরি পানার মতো হয়ে গেছি। তো উনি ম্যানেজারের সাথে কথা বললেন যে মেয়ে যে টাকা পয়সা যেগুলো হয়েছে, উনি এরপর ওনার সাথে আমাকে খাওয়ালেন, ওনাদের সাথে খাওয়ালেন। উনি 3 দিন ছিলেন। 3 দিন পরে আমি ওনাদের সাথে ওনাদের বাড়িতে চলে গেলাম। বাড়িটা কোথায় ছিল? ওনাদের বাড়ি ছিল পদুয়া, লোহাগাড়া থানা। আচ্ছা আচ্ছা। তারপরে উনি কিন্তু এটা ওনার সেকেন্ড ওয়াইফ ছিল। ওনার আরেকটা ওয়াইফ আছে, ওটা কক্সবাজার থাকে। ওনার ওইকারও ছেলে 2টা আর মেয়ে আছে। ওনার ছেলে দুটোটাই দাঁতের ডাক্তার। হ্যাঁ, তো ওনার ছোট ওয়াইফের কাছে আমাকে নিয়ে গেছেন। ছোট ওয়াইফ, উনি মহিলাটা অসম্ভব রকম ভালো ছিলেন। আমাকে একদম ঠিকই ওনার নিজের মেয়ের মতো করছেন। পুরো সংসার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন। আমি যেটা বলি সেটা আমার সবকিছু আমার হাতে সঁপে দিয়েছেন। রান্না বান্না, ওনার ঘরের সব কিছু আমি সামলাচ্ছি সব, আমি ওরকম বড় মেয়ের মতো। জি। কিন্তু ওনার সন্তানের একটা মেয়ে ছিল সেখানে, ওনার সাথে রেহানা নাম। ও ক্লাস 9-এ পড়তো তখন। ওর এটা সহ্য হয় নাই, ওর এই অপরচুনিটিটা ওটা ওর সৎ মা হিসেবে থেকেছে ওনার সাথে সারা জীবন। সৎ মাকে সৎ ভেবেছে, আপন ভাবে কাছে আসে নাই। হ্যাঁ, তো আমি ওই জিনিসটা করে নিতে পেরেছি। তো এখন ওনার এটা সহ্য হচ্ছে না। তো ওনার একটা ঘড়ি হারিয়ে গেছে রেহানার। এখন উনি বলছেন ঘড়িটা আমি চুরি করেছি। আচ্ছা। তা আমি বলছি আমি নিই নাই। তো সন্ধ্যাবেলা যখন আব্বু আসলেন, ওনার বাবাকে আমি বাবা ডাকতাম। আপনি বাবা ডাকতেন? আচ্ছা, যিনি আপনাকে নিয়ে গেল ডাক্তার, ওনাকে বাবা ডাকতেন? বাবা ডাকতাম, ওনার ওয়াইফকে মা ডাকতাম। আচ্ছা। ওনার ছেলে মেয়েরাও আমাকে বোনের মতো জানতো। আল্লাহ বেঁচে আছেন কিনা জানে না, মারা গিয়ে থাকলে আল্লাহ জান্নাত দান করুন। তারপর তো উনি বলেন যে আমাকে জিজ্ঞেস করছে তুই কে নিয়েছিস? আমি বলছি না বাবা আমি নিই নাই, আমি ঘুরে দিয়ে কি করব? আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এটা আমার কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাকে যে অপরচুনিটি আপনি দিয়েছেন, এটা আমার কল্পনাতে, আমি ঘুরে দিয়ে কি করব? ঘুরে দরকারই তো নাই। তো উনি সেটা বিশ্বাস করেছেন। উনি আমার ফেস দেখে বুঝতে পারছেন আমি সত্যি বলছি, কিন্তু ওনার মেয়ে বিশ্বাস করছে না। উনি আমাকে আমার পুরো বডিতে চেক করে দেখলেন, এখানে এখানে সবখানে হাত ঢোকা দিয়ে, পাই নাই। তখন উনি আমাকে বাথরুমের ভিতরে নিয়ে গেলেন। উনি বলছেন যে আমি আমার গোপনাঙ্গের ভিতরে গড়িয়ে লুকা রাখছি। ওনার সৎ মেয়েটা? হ্যাঁ। সবখানে দেখার পরে আমি বলছি যে আমি খুব কান্না করতেছি, আমি তো কিছু বলার বাসা পাচ্ছি না। কলঙ্কিত হলাম, চুর হলাম, বাট চুরির জিনিসটা আমার কাছে পাইল না। আমাকে এমন এমন জায়গায় চেক আপ করলো। তখন তারপর দিন ওই বাবা আমাকে একটা চিঠি লিখে দিলেন। ওনার এক ভাইয়ের ছেলের সাথে আমাকে কক্সবাজার পাঠিয়ে দিচ্ছেন ওনার ছেলের কাছে, যে তুমি ওখানে থাকবে, তুই ওখানে থাকবি, ও তোকে ডাক্তারি শিখাবে, দাঁতের কাজকর্মগুলো শিখাবে, তুই লাইফে কিছু করতে পারবি, এখানে তুই থাকতে পারবি না। হ্যাঁ, তুই এখান থেকে চলে যা। আমি চেয়েছিলাম তোকে আমার মেয়ের মতো রাখতে। আমি যেহেতু অসুস্থ মানুষ, আমি হাসপাতাল যাব, যেতে হয়, তো সাথে কাউকে পাই না। তুই থাকলে আমার ভালো হতো, সেজন্য আমি একজন, কিন্তু ওরা সেটা হতে দিবে না। তখন আমি বললাম যে বাবা আপনি যে আমাকে ওখানে পাঠাবেন, তো এখানে ওনার মেয়ে যদি এরকম হয় তাহলে ওনার ছেলেগুলো তো সেরকমই হবে। হ্যাঁ, তো বলে যে না আমার বড় ছেলেটা খুব ভালো, তুই ওর কাছে ওগুলো তোকে রাখবে। তো ঠিক আছে, আমাকে পাঠাই দিলেন। গেলাম, আমরা সন্ধ্যা 7টার দিকে গিয়ে পৌঁছলাম। তো খাওয়া দাওয়া করলাম। তো ওনার বড় ছেলে আর আস্তে আস্তে রাত অনেক হয়েছে, তখন আমরা ঘুমাই গেছি। হ্যাঁ, তারপরে সকালে উনি উঠে যখন ঘুম থেকে উঠছেন আমাকে ডাকছেন, আমি গেছি। তো চিঠি দিয়েছি। চিঠিতে উনি কি লিখে দিয়েছে সেটা কিন্তু আমি জানি না, হয়তো ওই কথা লিখেছেন। তারপর উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি এখানে থাকো, আমি তোমাকে আমার চেম্বারে নিয়ে যাব, তুমি ওখানে ওগুলো শিখতে পারবা। তো ঠিক আছে, সকালে উনি আগে চলে গেছেন। তারপরে আমাকে মানে একটা লোক দিয়ে, ওনার ছোট ভাই মনে হয় সেটা, আমাকে নিয়ে গেছেন। এরকম কয়েকদিন ছিলাম। এরপরে দিকে আরেকদিন আমি যখন ওনার চেম্বারে গেছি, ওখানে মানে কিভাবে দাঁত বানাবে এগুলো দেখতাম, গরম পানি দাও দিতাম, এটা করো ওইটা করো। উনি যখন চিকিৎসা করতেন তখন আমি ওনার সাথে থাকতাম, যে ওখানে যে যন্ত্রপাতিগুলো লাগতো ওগুলো ওনাকে দিতাম আর কি, এরকম করতাম। তারপরে
দেখি হঠাৎ একদিন 11টার সময় ভাবি ওখানে উপস্থিত হুম। চেম্বারে। তো উনি বলছেন যে ওনার একটা মেয়ে ছিল তখন, উনি বলছেন যে কি আমিও আজকে থেকে এখানে চেম্বারে থাকবো। তো স্যার, আমি ওনাকে স্যার ডাকতাম আবার। তো স্যার বলেন যে কেন? বলে না, ও যখন এখানে থাকবে তোমার সাথে কাজ করবে, আমিও এখানে থাকবো, আমি বাসায় যাব না। হুম। তো উনি বুঝতে পারছেন কি উনি সেটা কেন বলেছেন। হুম, হুম, হুম। তো আমিও কিছুটা তো বুঝি না, তা আমিও বুঝলাম। তো ঘুরে ফিরে ওই একটাই ঘটনা যে আমার সাদা চামড়াটাই সব দেখে আমার জন্য কালো হয়ে দাঁড়ায়। তো ওগুলো নিয়ে ওনাদের মধ্যে বোধহয় ঝগড়াঝাটি হয়েছে। উনি একটা সময় গিয়ে 15-20 দিন পরে উনি আমাকে বলেন যে বোন, আমারও তোকে রাখা আমার পক্ষে সম্ভব না, আমার সংসার ভেঙে যাবে, তুই অন্য কোথাও চলে যা। তো আমি বললাম যে আমি কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো ঠাঁই নেই। উনি আমাকে 500 টাকা দিলেন, বাড়িতেও ঠাঁই নাই, বাবার বাড়ি নেই, শ্বশুর বাড়ি নেই, নিজের থাকার কোনো ঠাঁই নেই। একটা ছেলে আছে, সেটা কোথায় সেটাও জানে না, মাকে দিয়ে আসছে। থাক, এইভাবে বেঁচে থেকে কি করবো? উনি আমাকে 500 টাকা দিলেন। 500 টাকা নিয়ে আমি যে একেবারে সাগরের পাড়ে চলে গেছি। তা বাঁচবো না, কিসের জন্য বাঁচবো? আমার যখন কিচ্ছুই নেই, তার উপরে যে মানুষের বাসায় কাজ করবো ওইরকম আমাকে রাখে না। আমার সাদা চামড়াটা দেখলে কেউ আমাকে কাজে বুয়া হিসেবে রাখে না। তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি মরেই যাবো। তো আমি সাগরে ঝাঁপিয়ে পড়ি। তখন দেখতে পাচ্ছিলাম দূর থেকে একটা স্পিড বোট আসতেছিল, ছোট স্পিড বোট গুলো 2 জন লোক ছিল, ওরা আমাকে তুলে নিয়েছে। লোকটা ছিল খ্রিস্টান, জন ব্যাপটিস্ট নাম, উনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। পরে জেনেছি উনি আমাকে তুলে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছেন। 2 দিন ওখানে টাকা পরে সুস্থ হয়ে করে উনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কেন সুইসাইড করতে চাইছো? আমি বলছি আমি বেঁচে থেকে এবার কি করবো, আমি কি হয় দুনিয়াতে, যেখানেই যাই সেখানেই আমার জন্য বাধা, কিভাবে বাঁচবো আমি? তখন উনি বললেন যে তুমি কি আমার কথা শুনবা? যে কি শুনবো, সবাই তো আশ্বাস দেয় যে যেটা বলে সেটা করি, ফলাফল তো সে জিরোই, আর কি শুনবো? তা আপনিও হয়তো সেরকমই কিছু করবেন, ব্যতিক্রম কিছু তো হবে না। বলে যে না, সেরকম কিছু না, আমার 2টা বোন আছে। আমার একটা বোন সিটং সিটিতে থাকে জামাই নিয়ে, তার 2টা ছেলে আছে, সে গার্মেন্টসে চাকরি করে ফিরে বুটে। তুমি যদি আমার সাথে আমাদের বাড়িতে চলে যাও। আমার 2 বোন তখন ওনার কাছে গেছে, বল দূর আছিস কেন? আর ওখান থেকে একটা লোক ছিল, ওই লোকটাকে আমি স্যান্ডেল দেখাইছিলাম, কারণ আমি ওনাকে দেখে ভয় পেয়েছি সেজন্য। যাই হোক, উনি আমাকে কিছু করেন নাই। উনি অসম্ভব রকম সুন্দর ছিলেন, লোকটা অসম্ভব সুন্দর, কিছু করেন নাই। আমি চাকরি করতেছি, এর মধ্যে আমাকে যে এক লোক আমাকে তুলে নিয়ে আসে। কিভাবে ঘটনাটা? তখনও মানে ওই দিন আমাদের প্রোডাকশন ছিল না। হ্যাঁ, লাঞ্চ আওয়ারে ছুটি দিয়ে দেয়, লাঞ্চ আওয়ারে না, লাঞ্চের পরে 3টার দিকে ছুটি দিয়ে দেয়। তো আমরা চলে আসতেছি, হঠাৎ একটা মাইক্রো নিয়ে আসি, ওই লোকগুলো আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে জানতে পারি যে ওনার আমি মানে আমার পরে যে আমার বিয়েটা হলো আর কি, ওনার নাম। তো উনি ওখানে তো ওনার ফ্রেন্ড, ওরা ছিল এমএস কলেজ আর চিটং কলেজের ছাত্র, রেস্টুরেন্ট। ওরা নিয়ে আমাকে ওনার এক ভাবির আগ্রাবাদে এক ভাবির বাড়িতে নিয়ে গেলেন, ওনাকে ওখানে রাখলেন আমাকে। ওখানে রাখার পরে তারপর দিন আমাকে উনি ওনার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে গেলেন, রাউজান। এই যে লোকটা তুলে নিয়ে গেল তাকে কি আপনি চিনতেন? না, চিনতাম না। তো আপনি কিছু উনি আমাকে চিনতেন। তো কিছু বলছেন না ওনাকে যে আপনি আমাকে এখানে তুলে নিয়ে আসলেন? বলছি না। তখন কি বলে ও? হ্যাঁ, উনি বলছেন যে তুমি অমুকে স্যান্ডেল দেখাইছিলাম। হ্যাঁ, দেখাইছিলাম। তো মা বোন সবার আছে না, আপনাদের জন্য আমরা যারা গার্মেন্টসের মেয়ে, মানে কি খারাপ? গার্মেন্টস মেয়েরা সবাই যদি খারাপ হতো, এখানে তো আপনার মাও তো খারাপ তাহলে। মানে আমাকে ওইরকম করে কথা বলছিলাম। আপনারা মানুষের শুধু বাহ্যিক রূপটা দেখে বিচার করেন, ভারী ভিতরটা ভাবার চেষ্টা করেন না। একটা মেয়েকে দেখলাম, ভালো লাগলো, তাকে যেভাবে হোক আমার পেতেই হবে। কেন? সেটা যদি আপনার বোন, ওটাকে আপনার বোনের চোখে দেখতে পারেন না? তা আমার যে আপনি জানেন আমার জীবনে কত কষ্ট আছে, কত যন্ত্রণা আছে। হ্যাঁ, আমি এত ছোট্ট বয়স, আমার একটা বাচ্চা আছে, আমি সারাদিন কাজ করি, ভালো থাকি, সারা রাত আমি ঘুমাতে পারি না, আমি বাচ্চার জন্য কান্না করি। হ্যাঁ, তো আপনি কি করে কোনো কিছু না জানে কিভাবে একটা মেয়েকে অন্যরকম একটা এরকম কমন পাস করতে পারেন? আপনার বোনকে কেউ করলে তখন আপনার কেমন লাগবে? তখন ওর মধ্যে কি হয়েছে, তোমার বাচ্চা আছে মানে কি পিচ্ছি মেয়ে, তোমার কি বাচ্চা? হ্যাঁ, তখন আমি ওনাকে সব ঘটনা বলছি। ঘটনা বলার পর উনি আমাকে কোনো কথা বলছি, ঠিক আছে আমি এটাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, তো বিয়ে করবেন উনি আমাকে 1 মাস ওখানে রাখলেন, হলদিয়া গ্রামে রাখলেন ওনার ফ্রেন্ডের পাশে। ওখান থেকে আনে মাজারে বিয়ে করেছেন, আমার সে মাজারে, বাইজিৎ বুস্তের মাজারে। মানে যিনি যে ভদ্রলোকের কথা আপনি বলছিলেন, যিনি আপনাকে ব্যাপটিস্ট করেছিল সেই লোক? হ্যাঁ। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল লিয়াকত আলী কন্ট্রাক্টর। লিয়াকত আলী কন্ট্রাক্টর, ওকে। তারপর তো উনি পড়ালেখা বেশি করেন নাই, এসএসসি পাস করেন নাই,
বাট লোকটা ভালো ছিল, উনি তো খারাপ হলে তো আমার ক্ষতি করতে পারতেন, খারাপ ক্ষতি করে আমাকে ছুড়ে ফেলে দিতে পারতেন, মেরে ফেলতে পারতেন। বিয়ে করলেন আপনাকে? ওকে। হ্যাঁ, তো উনি বিয়ে করে ভাড়া করে লাগলো আমাকে। 6 মাস পরে ওনাদের বাড়িতে নিয়ে গেল, ওনার মা এসে নিয়ে গেলেন। তখন ওদের বাড়িটা অনেক বড়। হ্যাঁ, কিন্তু ওদের যেরকম বড় বাড়ি, ওদের কালচার কিন্তু সেরকম না। কেউ পড়ালেখা করে না, কেউ শিক্ষিত না। হ্যাঁ, মানে চিটংয়ের স্থায়ী লোকদের, আদিবাসী চিটংদের যেরকম কালচার সেরকমই। আচ্ছা, বিহেভ টিহেভ কোনো কিছু ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে গেছে, আমি থাকতেছি। পরে পরে জানতে পারলাম যে দেখি কি যে আমার শাশুড়ি নাকি আমার হাজবেন্ডের জন্য 8টা কেস করেছেন। মানে মা হয়ে সন্তানের জন্য 8টা কেস? ও সব সম্পত্তি নিয়ে। তো আমার বিয়ের পরেও মানে তখন 3টে, যখন আমাকে বিয়ে করতেছে তখন 3টা কেসে রায় হয়েছে। উনি খালাস পেয়েছেন, উনি দোষী না। আচ্ছা, তার বিয়ের পর আর বাকি 5টা হয়েছে। তো যাই হোক, ওখানে আমি সংসার করতেছি, কিন্তু আমার শাশুড়ি আমাকে টোটালি সহ্য করতে পারেন না। হ্যাঁ, আমি গরিবের মেয়ে, আমাকে বিয়ে করে ওনার ছেলে কিছু পাই নাই। হ্যাঁ, সেজন্য উনি আমাকে খুব টর্চার করতেন, আমার শাশুড়ি। এমন অবস্থা হয়েছে যে আমি ঘরে সব কাজকর্ম করলাম। ওনার 8টা মেয়ে, 2টা মেয়ে বিয়ে হয়েছে, বাকি সবগুলো ছোট ছোট। তো ওদের পায়খানা প্রস্রাব সব আমি পরিষ্কার করতাম, কাপড়, মানে আমার বাচ্চার মতন আমি বড় করেছি ওদেরকে। ওরা কিন্তু আমার গায়ে হাত তুলতে দ্বিধা করে নাই। তো পরবর্তীতে দেখি কি, এই অবস্থার মধ্যে আমার ছেলেটা হলো সেকেন্ড ছেলে, ওখানে বড় 93 নম্বরের 26 তারিখ আমার ছেলে হলো। ভালো ছিলাম। ছেলে 2 বয়স, যখন 2 বছর তখন উনি আরেকটা বিয়ে করলেন। মানে আপনি ওনার ফার্স্ট ওয়াইফ ছিলেন? জি। আচ্ছা, বিয়ে করছেন যে মানে এটা ওনার বড়ুয়া ছিল। ওনার ওই মহিলারও আগে বিয়ে হয়েছিল, আগে করে ওনার ছেলে আছে। তো উনি পড়ালেখা জানতেন না। এখানে মানে সবাই বলতে শুনেছি মহিলাটা ভালো ছিলেন না। তো ওই রকমের মধ্যে উনিও মানে ওনার কয়েকজন ফ্রেন্ড নিয়ে মেয়েটাকে এনেছে। তারপরে ওনার ভালো লেগে গেছে, ওনাকে বিয়ে না করে ওভাবে রেখে দিয়েছে। মানে আলটিমেটলি আপনার মতোই কিছুটা কেস? হ্যাঁ, তো ওনাকে বিয়ে না করে মানে ওখানে আরেক জায়গায় ভাড়া করে নিয়ে রেখে দিয়েছে। ওখানে ওনার একটা ছেলে হয়। তো যাক 2 বছর এখানে ওইরকম রাখার পরে ওনার মানে একেবারেই উনি ফকির হয়ে যান। কোনো কাজকর্ম করেন নাই, জমানো যা ছিল সব খেয়েছে সব। তারপরে বলতেছে মানে এখন আমি কি করবো? তো আমি বলছি ঠিক আছে, ভালো হোক বা খারাপ হোক, তুমি তো আমার সব কিছু। তো আমি সেলাই কাজ করতাম, তখন আমার একটা সেলাই মেশিন ছিল, ওটা বিক্রি করে ওদের ওখানকার বাসা ভাড়াটা দিয়ে বাড়িতে চলে আসে। তারপরে আমার নতুন অধ্যায় শুরু হলো আমার লাইফে। আমি ভাবছিলাম কি, তা আমি ওর সাথে সতীনের মতো থাকবো না, আমি মানে বান্ধবীর মতো থাকবো, বোনের মতো থাকবো। তা আমি সারাদিন কাজকর্ম সব করতাম, ও কোনো কাজ করতো না। ও সন্ধ্যাবেলা ওই আমার স্বামী আসলে যে ও কিন্তু প্রচুর ড্রিঙ্ক করতো। মানে আপনার হাজবেন্ড ড্রিঙ্ক করতো? প্রচুর ড্রিঙ্ক করতেন। তো ওকে বলতেন, আমি ওকে গালি দিয়েছি, এই করেছে সেই করেছে, পরে আসে উনি আমাকে মারতেন। তারপরে এইভাবে এক সময় যে আমার বড় মেয়েটা পেটে আসলো। তারপরে বড় মেয়ে হওয়ার পরে যে উনি কমপ্লিটলি আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেন। আমরা একই ঘরে থাকি, কিন্তু কেউ কারোর দিকে তাকায় না। উনি আমাকে দেখলে চোখ নিচু করে ফেলেন, আমার সাথে কোনো সম্পর্ক নেই। এইভাবে থাকার পর আমার মেয়ের বয়স যখন 2 বছর হলো, 2 বছর পড়ছে, তখন আমার সতীন কি করছে, একদিন আমার সতীনের ফুফু, মা, আবার ওনার 2 ভাই এখানে ওই বাড়িতে থাকতেন আমাদের সাথে। ওরা সবাই মিলে আমাকে সকাল 10টায় বের করে দিয়েছে। আমার ছেলে মেয়ে 2টা নিয়ে, 2টা শাড়ি, একটা টাওয়েল, আমার একটা মশারি, আর আমার ছেলের মেয়ের কয়েকটা কাপড় নিয়ে একটা কালো ব্যাগের মধ্যে দিয়ে 150 টাকা দিয়ে আমাকে বার করে দিচ্ছে। আমার হাজবেন্ড এখন বসা ছিল সকাল 10টায়। তো বলতেছে, তো আমি যখন ওকে বলছি, ও বলছে যে চলে যাক, বার করে দে, আমার আধা কেজি চাল বাঁচবে। ঠিক আছে, চলে গেছি। কোথায় যাবো সেটা জানে না। তারপরে আমার সতীনের ভাই আমাকে একটা সিএনজি এনে তো গাড়িতে তুলে দিল। আমি বহদ্দারহাট চলে গেলাম। যাওয়ার সময় গাড়ি থেকে দেখে কি, ও তখন আমার হাজবেন্ড তখন বাইরের দোকানে পান নিচ্ছে। তো বহদ্দারহাট গিয়ে আমাকে একটা গাড়িতে, একটা যে কক্সবাজার গাড়িতে তুলে দিল, কিন্তু কোনো গাড়ি ভাড়াটা দেয় নাই। তো যখন গাড়ি ভাড়ার জন্য আসছে, তখন আমি আমার কাছে যে টাকাগুলো ছিল ওইটা দিচ্ছি, বলে যে আরও লাগবে। আমি আমার কাছে আর কোনো টাকা নেই। সুপারভাইজারকে যখন এটা বলছি, তখন উনি বলছে যে আপনি যাবেন কোথায়, আপনার বাড়ি কোথায়? তখন আমি বাড়ির কথা বললাম, বাড়ির ঠিকানা বললাম, যে আপনি তো আমাদের এলাকার মেয়ে,
ঠিক আছে আপনার বাড়ি। এর আগে কি আপনি আর বাড়ি যাননি? এই যে বাড়ি না, থেকে বের এত বছরের মধ্যে 8 বছর হয়ে গেছে এর মধ্যে। এই 8 বছর পরে বাড়ি যাচ্ছে? হ্যাঁ, 8 বছরের মধ্যে আমাকে বাড়িতে যেতে দেয় নাই। মানে আপনার ছেলেটা তখন আপনার মায়ের কাছে কি অবস্থায় আছে আপনি জানেন না? জানে কোনো খোঁজ খবর কোনো খোঁজ জানে খবর না। নাই বড় ছেলেটা। আর তখন আপনার এই ঘরে হচ্ছে কয় ছেলে মেয়ে? 2টা ছেলে মেয়ে। 2টা ছেলে মেয়ে। তখন আপনি নিজের সাথে আপনার সাথে কি একটা মেয়ে শুধু? হ্যাঁ, না আমার ছেলে আবার মেয়ে দুটোটাকে আমাকে দিয়ে দিছে। দুজনকে আপনাকে দিয়ে দিয়ে দিয়েছে? দিছে। আমার মেয়ের বয়স তখন 2 বছরে পড়ছে আর কি। ছেলের বয়স 5 বছর, ছেলে 6 বছর, মেয়ে 2 বছর। আচ্ছা, তারপর এখন আমি চিন্তা করতেছি এত বছর পরে আমি যে বাড়িতে যাব, কিন্তু কে আছে না কেউ জানি না, কিছু জানি না। তখন তো আমাকে বের করে দিয়েছিল, এখন আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, তো এটা চিন্তা করতে করতে কি করছি, আমি আমার মায়ের নানার বাড়িতে চলে গেছি। আমার মায়ের নানা বাড়িতে যাওয়ার পরে ওখানে সব বললাম যে আমি পরিচয় দেওয়ার পরে আমাকে চিনেছে আমার মামারা, মানে আমার আম্মুর মামাতো ভাইয়ের বউ। তো আমি ওখানে থাকলাম। তো ওরা বলতেছে তুই কোথায় গেছিস, কোথায় হারিয়ে গেছিস, যে সবাই তোকে সব দিকে খুঁজতে, তোর মা তো পাগলের মতো হয়ে গেছে। হ্যাঁ, তোকে খুঁজতে খুঁজতে এমন কোনো জায়গা না তোর জন্য হাজিরা দেখে না যে কি অবস্থায় আছে। কিন্তু এর মধ্যে গিয়ে খবর পাই কি আমার নানা মারা গেছেন, আমার নানি মারা গেছেন, যারা আমাকে মা বাবার মতো বড় করেছেন। আমার মামা 2টাও মারা গেছেন, আমার মামাতো ভাই মারা গেছেন, আমার চাচা ছিলেন উনি মারা গেছেন, আমার 2টা ফুফু ছিল, 2 ফুফুই মারা গেছেন এই 8 বছরের মধ্যে। শুধু আমার মা ছিল। সবকিছু বলার পরে আমার ওই মামি কি করছে, আমার মামাতো ভাইটাকে আমাদের বাড়িতে পাঠিয়েছে। যে দেশের পরিস্থিতি কিরকম এখন সেটা তো জানি না। তারপরে ওনার ছেলেকে পাঠালেন যে আমার মাকে যেন চুপি চুপি বলে আমি আসছি। তারপরে বিকেলে আমার মা ওর সাথে চলে আসে, আমার মামাতো ভাইটার সাথে চলে এসেছে, যে সাথে আমার ছেলেও ছিল। এই ফার্স্ট 8 বছর পর আমি আমার ছেলেকে দেখলাম। মানে তখনকার যে ফিলিংসটা, সমস্ত কষ্ট আমি ভুলে গেছি। আমার কোনো কষ্ট ছিল না তখন, যখন আমি আমার ছেলেটাকে দেখছি। আমি গিয়ে আমার ছেলেকে ছড়াই ধরে বড় হয়েছে মাশাআল্লাহ, স্বাস্থ্য ভালো, মোটামুটি ভালোই আছে। 8 বছর পরে মাকে দেখলাম, ছেলেকে দেখলাম। ওই দিন আমার মা ওখানে ছিল। তারপর দিন আমার মা আমার ছেলেকে নিয়ে চলে এসেছিল, আসতে চাচ্ছিল না। তো আম্মু বলে যে চলে যাই। হ্যাঁ, আগে ওদিকে দেখি পরিস্থিতি কিরকম, কি করি, তারপরে তো মাকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, চলে গেছে। তো আমাকে বলেছে মা যদি আমাকে ওখানে নিতে না পারো, হ্যাঁ তাহলে আমি কি করব? তো আমার মামা বলে যে চিন্তা করিস না। তারপর সাথে আমাকে আরো একজন মহিলা দিলেন সিনিয়র। তো ওনার সাথে সাথে আমি ফিল্ডে যাইতাম কাজ করার জন্য। তো এরকম করতে করতে আমি কয়েকটা পলিসি করি, কয়েকটি বিমা করি, কয়েকজন মানুষকে বিমা করাই। তো করানোর পরে ওখানে থেকে আমি কিছু টাকা পয়সা পাই। টাকা পয়সা পাওয়ার পরে কয়েকটা বিমা করে না, 1 লাখ টাকার বিমা করালে আমি ওখানে 7-8 হাজার টাকা পাইতাম। তো আমি একসাথে কয়েকটা যখন বিমা করে আমি বেশ কিছু টাকা পাই। তো ওই টাকাগুলো দিয়ে আমি কি করলাম, আমার মাকে একটা 2 রুম করে একটা টিনের ঘর করে দিলাম। আচ্ছা, টিনের ঘর করে দিলাম। ঘর করে তারপর আমার মাকে নিয়ে আমি এখানে থাকতেছি। থাকার পরে কিন্তু এখানে যে আমি একটু এমনিতে তো খুব সুন্দরী ছিলাম, তারপরে একটু যে স্টাইলিশ চলাফেরা করতাম। তো এটা কিন্তু তখনও পর্যন্ত আমাদের সমাজ অ্যাকসেপ্ট করতেছে না। এমনি সবাই যে আমাদের এলাকার ওইখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ শিক্ষিত, পড়ালেখা করে, সবাই খুবই কিন্তু মোটামুটি যে স্টাইলিশ চলাফেরা করে। বাট আমারটা অ্যাকসেপ্টেবল না, যেহেতু আমি গরিবের মেয়ে। তারপরে ওখানে সবাই বলতেছে যে আমার মামাতো ভাইরা, আমার ভাইরা, চাচাতো ভাইরা, যে তুমি এখানে আসলে থাকতে পারবে না, তুমি একটা কাজ করো, তুমি সিটিতেই চলে যাও। তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তখন আমি কি করলাম যে আমার মাকে তো ঘর একটা করে দিয়েছি। তো আমি কিছু টাকা পয়সা জমিয়ে ওগুলো নিয়ে তা আমি সিটিতে চলে আসি। আসলে আমি সিটিতে আসার পিছনে আরেকটা কারণ ছিল, আমি সিটিতে আসতাম না। হ্যাঁ, সবচেয়ে বড় কারণ যেটা ছিল সেটা হচ্ছে কি, আমি এরকম এই যে ইন্স্যুরেন্সের কাজ করি, এই পলিসি আনতে গিয়ে এক জায়গায় একটা রাতে মানে আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে গিয়েছিলাম। তো ওখানে যে জায়গায় আমাকে নিয়ে গিয়েছিল, ওখানে আমাদের 2জন ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। হ্যাঁ, তো ওর সাথে আমিও ছিলাম, আমাকে নিয়ে গেছিল, পলিসিটা আমারই ছিল। তো ওই রাতে আমি ওখানে লেফট হই। কি বলেন?
হ্যাঁ, ওদের এলাকাটা ওদেরই ছিল। তো যে কারণে আমি এটা আমাদের এখানে প্রেসিডেন্টকে বিচার দিয়েছি, কিন্তু কিছুই হয় নাই। আচ্ছা, কোনো হ্যাঁ, কেস কাছারি করেনি, মামলা করেনি? না। তো এখন মামলা তো করবো যে আমার যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আমার ওখানে তো এমনিতে ওখানে পরিস্থিতি তো সেরকম ছিল না, তখন আরো বেশি খারাপ হয়ে যাবে। আজকের মতো পরিস্থিতি ছিল না? না, এখনকার মতো পরিস্থিতি তখন ছিল না। তো এই জন্য আমি আর মামলা টামলা করি নাই। আর যেহেতু আমি যাকে দৌড়াবো তার পিছনে তো আমাকেও দৌড়তে হবে, তো ওই দৌড়ানোর সময় তো আমার ছিল না। তো এইসব কিছু চিন্তা করে তা কিছু করি নাই। কিন্তু উনি আমাকে বললেন যে এখানে আমাদের হেড অফিসের যে প্রেসিডেন্ট চেয়ারম্যান, ওনাকে বিচার দিতে। হ্যাঁ, তো উনি যেহেতু করছেন না, আর উনি কি করবেন, সেম কথাই তো শুনবো। সেই জন্য আমি ওখানকার চাকরি ছেড়ে সিটিতে চলে আসি। টাকা পয়সা যা ছিল আমার মাকে একটা ঘর বেঁধে দিলাম, বাচ্চাদের জন্য দিয়ে কিছু, বাকি কিছু নিয়ে আমি এখানে চলে আসলাম। তো এখানে আসলাম, এখানে একটা এই সেলাইয়ের উপর কোর্স, গার্মেন্টসের আইটেমের উপরে একটা কোর্স করলাম, যে AFRLs-এর মধ্যে। তারপরে চাকরি করবো আর কি। কোর্সটা শেষ হল 3 মাসের কোর্স। তো উনি বললেন যে আপনি এখানে কোর্সটা শেষ করলে আমরা আপনাকে ভালো জব দেবো গার্মেন্টসের, যেহেতু আমার পড়ালেখাও তেমন নেই। তো ঠিক আছে, করতেছি। তো ওইখান থেকে আবার বাড়ি যাওয়ার পথে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়। ওনারাও তখন কক্সবাজার যাচ্ছিলেন। তো মানে আমি টিকিট নিতে গেছি, তো এখন মহিলা বলে ওরা আমার কথা শুনতেছে না, মানে ছেলেদেরকে পুরুষদেরকে সব আগে দিচ্ছে। ওনারা 4 জন ছিলেন। তখন আমি বললাম যে ভাইয়া আমাকে একটা টিকিট নিয়ে দেন, আমি অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছি, বাট উনি আমার কথা শুনতেছেন না, বদ্দারহাট। তারপরে উনি আমাকে ওই টিকিট নিয়ে দিলেন, এবং ওনারা 4 জনের জন্য সার্সিট নিয়েছেন, আর পিছনের সিটটা আমার জন্য নিয়েছেন। তো কি করছেন, এখন আমার পাশে আরেকটা লোক বসছে, তা আমি এখানে। তো শেষ আমি ওনাকে বললাম যে, উনি ওটা বুঝতে পারছেন যে আমি আনইজি ফিল করছিলাম। তো উনি বললেন যে আপনি যদি আনইজি ফিল করেন আমি কি ওদিকে আসবো? তা আমি বলছি যে হ্যাঁ আসেন। ওনার সাথে কথাবার্তা বলে একটু পরিচয় হয়েছে ওনাদের সাথে। তো আমি বলছি ঠিক আছে আপনি আসেন। তখন ওই ভদ্রলোকের তুলে দিয়ে উনি আসি বসতেন ওখানে। তো ওনার সাথে পরিচয়, তারপরে মাঝখানে গাড়ি বিরতি নিল, ওখানে খাইতে নামলাম আমরা। ওনারা বলেন মানে আমি শুদ্ধ খাবো। নেমেছি, কিন্তু যে রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকেছি ওখানে আমার বড় আপার দেবর ছিল একটা। আচ্ছা। তো উনি আমাকে যখন দেখছেন, উনি খেয়ে উঠেছেন, আমাকে দেখার সাথে সাথে উনি অর্ডার দিয়ে দিয়েছেন আমার জন্য। তখন আমি আরও তাদের সাথে খাই নাই, ওখানে খাইলাম। তো ওনারা যখন ফ্রেশ হয়ে আসছেন, তো আপনি খেতে বসছেন, আমি হ্যাঁ, আমি পরিচয় করে দিলাম। বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি আমাকে আমার চিটংয়ে আমি যেখানে এসি কি ওখানকার অ্যাড্রেস নিয়ে নিয়েছেন। আমি অ্যাড্রেস দিয়েছি, উনি বলছেন আমরা 4 দিন থাকবো ওখানে, 4 দিন পরে চলে আসবো। কি শেখা ওটা? এই যে গার্মেন্টসের উপরে মানে সেলাই কোর্স, গার্মেন্টসের আইটেমগুলোর উপরে। আচ্ছা আচ্ছা। প্যান্ট এগুলো। মানে এতদিন ছিলেন হলো বীমা কোম্পানিতে, এখন চলে যাচ্ছেন গার্মেন্টসে। হ্যাঁ, মানে এই ঘটনার পরে। জি। তা বাট ওই জিনিসটা আমাকে খুব করে খাইতো সারাক্ষণ, যে সেই ছোটবেলা থেকে শুধু আমার এই যে আমার স্কিনটার জন্য আমি সব প্রতি মুহূর্তে বাধাগ্রস্ত হয়েছি। আমার প্রতি আমার একটা ঘৃণা আসে গেছে, ইভেন পুরুষ জাতটার প্রতি আমার টোটালি ঘৃণা আসে গেছে। হ্যাঁ, আমি পুরুষদেরকে টোটালি সহ্য করতে পারতাম না। যেখানে এরপর থেকে আমি এমনই ক্রেজি হয়ে গেছিলাম যে কোনো ছেলে আমাকে রাস্তাঘাটে কিছু হলে চিজ করলে, আমি পারি বা না পারি, আমি ওদেরকে মারামারি করতে নামে যেতাম। আমি এরকম হয়ে গেছিলাম, মেরেছি, অনেক মারামারি করেছি। ইভেন আমার মেয়েগুলোকে যে আমি এত বড় করেছি, এলাকার মধ্যে আমি যেখানে আছি সেখানে আজকে 20 বছর চলতেছে। আমি একদম সিঙ্গেল মাদার হিসেবে বড় হচ্ছে না বাচ্চাদেরকে। আজ পর্যন্ত আল্লাহর রহমতে কেউ কিছু আমার মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারেনি। বিকজ আপনার অভিজ্ঞতা আছে, আপনি ধরনের ঘটনা ফেস করেছেন, আপনি জানেন যে আমি চাই না আমার মেয়েদেরকে ধরনের কিছু ফেস করতে হোক। যেমন আমার ছোট মেয়েটা, তা আল্লাহর রহমতে আপনি দেখছেন, ওকে কোনো একটা ছেলে যদি কিছু বলে, ও সাথে সাথে আমার মেয়েগুলো আমাকে বলে, বন্ধুর মতো বড় করেছেন। মানে আপনার নিজের জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। মাশাআল্লাহ, আপনার 2 মেয়ে অসম্ভব সুন্দর দেখতে। আপনি ওই জায়গাটা একটু যান, গল্পের ধারাবাহিকতা আমরা সামনের দিকে আগাই। যেটা বলছিলেন যে আপনি ট্রেনিং নেওয়ার জন্য যাচ্ছেন সিটিতে, এরপর আমি বাড়িতে গেলাম। তখন বাড়িতে গিয়ে আমার ছেলে মেয়েদেরকে দেখে 2-3 দিন পর আমি চলে আসলাম। তারপরে আমি একদিন ক্লাস করতেছি, ওইটা আমি দেখে গিয়ে যে ভদ্রলোকের সাথে আমার গাড়িতে পরিচয় হয়েছিল উনি ওখানে হাজির। তো আমি ক্লাস শেষ করে, আমার 2টা পর্যন্ত ক্লাস ছিল, আমি ক্লাস শেষ করে বের হলাম। তো ওনার সাথে গেলাম, উনি বলছে আপনি এখানে থাকেন কোথায়? তো আমি বলছি যে কি, আমার এক বান্ধবী আছে এখানে, আমার এক ক্লাসমেট ছিল, ওর বাসা আছে এখানে, ওর হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, আমি ওর ওখানে আছি আপাতত। পরে যেহেতু আমার এখন টাকা পয়সা না, চাকরি বাকরি হয় নাই, এখন পেইং গেস্ট হিসেবে আছি, পরে কোথাও উঠবো। তো কেন জানো, এরপর মানে ওনার সাথে মাঝে মধ্যে প্রায় সময় দেখা সাক্ষাৎ হতো। তো উনি আমাকে বললেন যে আপনার যদি অসুবিধা হয়, এরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, আপনি আমার খালা আছে আল করেন ওখানে, আপনি ওখানে থাকতে পারেন। হ্যাঁ, টাকা পয়সা যার আগে সব আমি দিব।
আচ্ছা তো আমার ফ্রেন্ডের বাসাতেও দেখতেছি তেমন একটা মানে ও তো সংসার করতেছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, গেলাম ওখানে। তো ওনার খালার সাথে ওখানে থাকলাম। অনেক দেখার পরে আস্তে আস্তে এই আমার একটা জব হলো কোথায়, 2 নম্বর গেটে একটা গার্মেন্টসে। জি। পার্সোনালে আমি ঢুকলাম। তো দেন আমি ওখান থেকে ওনার খালার ওখান থেকে চলে গেলাম। আমি আলাদা একটা বাসা নিলাম, তাও সাবলেটে একটা, কারণ ফ্যামিলি একা তো থাকতে পারবো না, যেহেতু সাবলেটে থাকলাম। তো আমার বাচ্চারা কিন্তু গ্রামেই ছিল। তো এই লোক কিন্তু আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হয়ে গেছেন, কিন্তু আমি ওনাকে টোটালি পাত্তা দিতাম না, বা এই ধরনের কোনো আলাপে ওনার সাথে হতো না। হ্যাঁ, জাস্ট দেখা সাক্ষাৎ হলে কেমন আছেন, ভালো আছি, কি করতেছেন, এইটুকুই। কিন্তু উনি যে আমার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন এটা আমি জানতাম না। তারপরে যখন আমি ওনাকে এটা বুঝতে পারলাম, তো আমি যে বাসা নিয়েছিলাম আলাদা, ওইটা উনি চিন্তান, উনি সহ নিয়ে দিয়েছিলেন। তখন আমি কি করলাম, আমি না তাহলে তো আর এখানে থাকা যাবে না, এই লোকের সাথে দেখেছি অন্যদিকে, যখন পুরুষ মানুষ তো যেটা এখন বুঝতে পারছি, তখন বুঝতে পারতাম, তখন আমি খুবই উগ্র হয়ে গেছিলাম। তারপর আমি সাথে সাথে আমার উনি 3 দিনের জন্য বাড়িতে গিয়েছিলেন। তো আমি এই 3 দিনের মধ্যে আমি বাসা চেঞ্জ করে ফেলি। জিনিসপত্র এখানে আমার একটা ছোট খাট ছিল, একটা চৌকি ছিল, ওইটা রেখে একটা আলনা ছিল, এই 2টা জিনিস রেখে আমি বাসা শিফট করে ফেলি। কারণ ওগুলো নেওয়ার জন্য আমার বাসা নেওয়ার পর আমার গাড়ি ভাড়াটা ছিল না, এই জন্য আমি আর ওগুলো নিয়ে পরে নিব আর কি। বোতান আমার কিছু থাকে তাহলে আপনি ছেলেটাকে নিয়ে যান, ওকে একটু পড়ালেখা করান, ওকে মানুষের মতো মানুষ করেন। হ্যাঁ, ও বলে যে ঠিক আছে আমি নিয়ে যাবো, বাট তুমি কখনো ওকে ছেলে হিসেবে দাবি করতে পারবে না। তো আমি যে ঠিক আছে, একেবারে এখানে নষ্ট পাহাড়ে যাচ্ছে, লাকড়ি আনতেছে, গরু চড়াচ্ছে, এগুলো চেয়ে তো আমার ছেলের, হ্যাঁ ও তো ওনার তো অনেক টাকা পয়সা আছে, ওনার ছেলেমেয়েগুলো সবাই শিক্ষিত, তো আমার ছেলেটা যদি সেখানে ওর লাইফ সেটেল করতে পারে, তা আমার সমস্যাকে আমি তো কিছু করতে পারিনি। হ্যাঁ, তো আমি দিয়ে দিয়েছি ওকে। তোর বাবুকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করা দিয়েছে, পড়ালেখা করতেছে, আমি এদেরকে নিয়ে সিটিতে চলে আসলাম। তারপরে এরপরে আমি 3-4 মাস পরে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে শুনতেছি যে কি আমার বোনের কাছ থেকে যে এরকম একটা লোক আমাকে খুঁজতে গেছে। উনি আমার বাড়ির ঠিকানা কিছু জানতেন না, শুধু মানে আমার কাছে শুনছিলাম, আমার গ্রামের নামটা শুনেছিলেন উনি। আচ্ছা। হ্যাঁ, তো উনি আমার ফিজিক্যালি বর্ণনা দিয়ে 3 দিন খুঁজছেন আমাদের পুরো এলাকাতে। আচ্ছা। 3 দিন খোঁজার পরে আমার বাড়ির ঠিকানা পেয়েছে। হ্যাঁ, তারপরে আমার আপদ থেকে আমার অফিসের ঠিকানা নিয়েছে, আমি নতুন যে ওখানে পত্রিকা কাজ করি ওখানকার ঠিকানা নিয়েছে। ওইতে ওখানে উনি সিটিতে এসে ওখানে আমার অফিসে গেছেন। উনি যখন সিটিতে আসছেন তখন কিন্তু আমি বাড়িতে গেছি। আচ্ছা। বাচ্চাদেরকে রেখে আসতে গেছি। এখানে কি একটা আমার কোথাও একটা দূরের একটা প্রোগ্রাম ছিল আমার পত্রিকার কাজে, তো আমি একা ওদেরকে সিকিউর ফিল করছিলাম না, সেজন্য বাড়িতে রেখে আসতে গেছি আমার মার কাছে, আবার নিয়ে আসবো। তারপরে তখন শুনছি আর কি, তারপরে উনি অফিস থেকে আমার বাসার ঠিকানা নিয়েছেন। বাসায় এসে খুঁজে গেছেন। আমি যখন বাসায় এসেছি, জমিদার খালা আমাকে বললেন, বাড়িওয়ালি খালা আমাকে বললেন যে তোকে এরকম একটা লোক খুঁজতে আসছিল, তুই চিনিস নাকি? আমি হচ্ছে এইরকম নাম, আমার একজন লোককে চিনতাম, আবার ওনার সাথে আমার তেমন কোনো একটা ইয়ে নেই, আবার আসলে আমি নাই বলিয়েন। আচ্ছা। তারপরে কয়েকদিন পরে আমি মানে অফিস থেকে যাচ্ছি, ওই সময় উনি দেখি আমার বাসার গলি থেকে বেরোচ্ছেন। আচ্ছা। তো সামনাসামনি দেখা হয়ে গেছে, এখন আর আমি এড়িয়ে যেতে পারি নাই। এরপর থেকে এইভাবে মধ্যে মানে 6 মাস চলে গেছে। এই লোকটা যেন কোন লোক? ওই যে আপনার সঙ্গে পরিচয় হয়েছিল, বাসে যে পরিচয় হলো। হ্যাঁ, উনি টিকিট কেটে দিল যে লোক। হ্যাঁ, টিকিট কাটলো যে। হ্যাঁ, উনি ভদ্রলোক, শিক্ষিত ছিলেন, হ্যাঁ ভালো ছিলেন, কিন্তু ওনাকে কিন্তু আমি ছাড়াতে পারিনি। তো এরপরে আমার বাচ্চাদেরকেও যখন উনি দেখি যখন ঠিক আমার বাচ্চাদের জন্য উনি খুব বেশি ছিলেন। হ্যাঁ, তো শেষে আমিও ওনার প্রতি দুর্বল হয়ে যাই। ওনাকে অনেক অপমান করছি আমি। তো আমার লাইফে ফার্স্ট আমি ভালোবাসা জিনিসটা কি অনুভব করলাম, যে আগে আমি প্রেম ভালোবাসা এগুলো কিছু বুঝতাম না। এতগুলো ঘটনা ঘটে যাবার পর আমার ওদের কোনো ফিলিংসই ছিল না। মানে 3টা বাচ্চার মা হওয়ার পরে গিয়ে ফার্স্ট অনুভব করলাম। হ্যাঁ, ফার্স্ট আমি বুঝতে পারলাম ভালোবাসা, পৃথিবীতে ভালোবাসা আছে, ইভেন আমিও ভালোবাসতে পারি। হ্যাঁ, আমার এত কিছু জানার পরে কি আমাকে ভালোবাসতে পারে। তো উনি যখন আমার সাথে লাইফ স্টে করতে চাইলেন, উনি তো আমার সবকিছু দেখছেন, আমি সবকিছু বলেছি। হ্যাঁ, ইভেন আমি আমার রেফ হয়েছে ওটাও বলেছি, লোকাই না কিছু, যে তুমি যদি আমার সাথে লাইফ লিড করতে চাও। ইভেন আমারও তখন দরকার ছিল, আমি জড়াতাম না ওনার সাথে, যে যেদিকে যাচ্ছি, কিন্তু আমি বাসাতে যেখানে থাকি এখানেও আশেপাশে মানে সবসময় আমি একটা প্রেশারের মধ্যে থাকি। ওই যে শুধু আমার একজন পুরুষ লোক নাই বলে, সাইনবোর্ডটা নাই বলে, হ্যাঁ সিঙ্গেল মাদার আমি, এই কারণে আমি সবসময় একটা প্রেশারের মধ্যে থাকতাম। তো
তো শেষে সব কিছু ইয়ে করে তো বছর দেড়েক পরে আমি এগ্রি হলাম ওনার সাথে লাইফ স্টে করতে। আচ্ছা। হ্যাঁ, তারপরে তখন উনি কিন্তু সম্পূর্ণ বেকার ছিলেন। হ্যাঁ, উনি কি নাম ছিল ভদ্রলোকের? আমি কি নামটা বলতে চাচ্ছেন না? নামটা হ্যাঁ বলতে ঠিক দিতে আছে, চাচ্ছি। সমস্যা নেই। হ্যাঁ, তারপর? তারপরে কিন্তু থাকতেছি যে ওনার টাকা পয়সা ছিল না, তখন উনি বেকার ছিলেন, আমি জব করতেছি, সবকিছু আমি করতাম। তো যে 1-1.5 বছর যে লোকটাকে আমি প্রতি মুহূর্তে অপমান করেছি, হ্যাঁ, মানুষ একটা মুরগি থাকলে ওটার প্রতি একটা মায়া বসে যায়, তো উনি কিন্তু সবকিছু নীরবে সহ্য করছেন। আচ্ছা। হ্যাঁ, তো কিন্তু অল টাইম আমার বাচ্চাদের সাথে নিয়ে থাকতেন উনি। বাচ্চারাও মেনে নিয়েছিল? হ্যাঁ, আমার বাচ্চাদেরকে মেনে নিয়ে থাকতেন, আমার বাচ্চাদেরকে সবকিছু জানতেন, আমাদের বাড়িতে গেছেন, সব দেখেছেন। হ্যাঁ, তো সবকিছু মেনে নিয়েই কিন্তু উনি আমার সাথে কন্টিনিউ হতে চাইলেন। তারপরেও আমি 1.5 বছর সময় নিয়েছি, পরে হ্যাঁ করলাম। তারপরে যে উনি আমাকে বললেন যে দেখো, আমি ওনার টাকা নাই আনতেন, আমি ওনাকে টাকা দিলাম, 3,000 টাকা দিলাম যে আমাদের বিয়ে রেজিস্ট্রি করার জন্য। হ্যাঁ, উনি দেখি সেদিকে খরচ করে ফেললেন, কিন্তু বিয়েটা রেজিস্ট্রি করলেন না। বাট আমরা কিন্তু একসাথে থাকতেছি তখন। আচ্ছা, তো রেজিস্ট্রি করলেন কিন্তু বিয়ে করলেন না? রেজিস্ট্রি করলো না, বিয়েটা রেজিস্ট্রি করে নাই। মানে বিয়ে করলো কিন্তু রেজিস্ট্রি করলো না, মানে জাস্ট কবুল বলাটা করলো ধর্মীয় বিধান অনুসারে, কিন্তু রেজিস্ট্রিটা করলো, রেজিস্ট্রিটা করে নাই। আচ্ছা। আমি ওর জন্য ওকে 3 বার টাকা দিয়েছি। হ্যাঁ, কিন্তু ও সেটা করে নাই। আচ্ছা। তখন ও আমাকে বলতো যে দেখো, তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, হ্যাঁ, কিন্তু আমার একটা ছোট বোন আছে, ওটা LLB পড়তেছে, ওর একটা বিয়ে শাদী হয়ে যাক, তা না হলে এখন আমি যেহেতু গ্রামের পরিবেশ জানো তুমি, মানুষ যত শিক্ষিত হোক, হ্যাঁ, আমরা সংস্কার মুক্ত না, ওগুলো সমাজের লোকেরা বলবে যে আমি একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করেছি, এই সেই। তো আমি আচ্ছা ঠিক আছে, পরে তোমার ব্যাপারটা, আমার বোন বিয়ে হয়ে গেলে তোমাকে আমাদের বাড়িতে তুলবো। এরপরে 2001 সালের দিকে ওর চাকরি হলো, 2002 সালে ও একটা ওই যে লোহা টোহা বানাজের স্টিল, কি বলে এগুলো, ঠিক আছে, সমস্যা নেই, যে কোনো একটা জায়গায় চাকরি টিল বানায় যে এগুলো, আচ্ছা। রোলিং মিল। আচ্ছা, রোলিং মিলের শোরুমে ওর চাকরি হলো, কাজ করে ভালো ইনকাম করতেছে, কিন্তু সাথে সাথে ও চেঞ্জ হয়ে গেছে। আমাকে বিয়ে করার আগে কিন্তু ওর সাথে একটা মেয়ের সাথে বেশ কয়েক বছর রিলেশন ছিল। মেয়ের মা ওকে দেয় না, উনিও ওই মেয়ের বাড়িতে লজিং মাস্টার ছিলেন। তো ওইখানে পড়াতে মানে সম্পর্কটা হয়ে যায়, কিন্তু মেয়ের মারা মেনে নেয় নাই। উনি এগুলো আমাকে সব বলেছেন। তো ঠিক আছে, মেনে নেয় নাই। এরপরে ও মেয়েটার প্রতি উনি আবার ইনভলভ হয়ে গেছেন মেয়েটার সাথে। তো আমার একটা বদ অভ্যাস আছে কি, আমার অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে, তার মধ্যে একটা হলো কি যে আমি নিজের চোখে না দেখে এবং নিজের কানে না শুনলে কখনো কারোর কথা বিশ্বাস করি না। এটা খুব ভালো অভ্যাস। এখনো আমি এরকমই। আচ্ছা। তো ওরা আমাকে বলতো, আমি শুনতাম, বাট আমি কখনোই ওকে সার্চ করি না এটা নিয়ে। একদিন আমি এরপরে কিছুদিন আগে ওর যখন চাকরি হয়, তখন আমরা দুজনে একসাথে বেরিয়ে যেতাম। ও একদিকে চলে যেত, আমি একদিকে চলে যেতাম, দুজনের ওই দুদিকে। তারপরে আবার আসার সময় কিন্তু আমাকে ফোন করতো, অফিসে ফোন করতো। তো আমি বলছিলাম তুমি বের হচ্ছ, হ্যাঁ বের হতাম, তারপর দুজন একসাথে আসতাম এরকম। তারপরে দেখি কি ও কিছুদিন যাবো তাই আমার সাথে যাচ্ছে না, একটা বাহানা দিয়ে বাসা থেকে যাইতো। হ্যাঁ, মেয়েটাকে রাখার কিছুদিন মাস 2 পর থেকে। তারপরে আমি কিন্তু ওটা মাইন্ডে টোটালি ছিল না, কারণ আমার মতো একজন ওয়াইফ থাকতে যে এইরকম একটা মেয়ের দিকে চোখ দেবে প্রশ্নই আসে না। আচ্ছা। এটা আমি বিশ্বাস করতাম না, কারণ হ্যাঁ আমি হতে পারে আমি পড়ালেখা কম, বাট আমি যেহেতু বিভিন্ন রকম মানুষের সাথে আমি যে স্মার্ট কম ছিলাম না, কথাবার্তা সব দিক দিয়ে আমি মোটামুটি ভালোই তো ছিলাম, ওর জন্য পারফেক্ট ছিলাম। হ্যাঁ, আমাকে দেখলে তো এখন পর্যন্ত কেউ বলে যে আমার এত দুঃখ কষ্ট বা আমি গরিব, এটা কেউ বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, যে আমার অ্যাটিটিউড দেখে মনে হয় না আমি গরিব, এটা মনে হয় না, এটা কেউ বিশ্বাস করে না। ওই দিন আমার বাংতি টাকা ছিল না, গাড়ি ভাড়া দিব যে, তো আমি কিছু দূর এসে গেটের কাছাকাছি এসে আবার ফিরে গেলাম। ফিরে গিয়ে যে মানে গেছি, মানে ওর থেকে টাকা নিবো আর কি, খুচরা টাকা নিবো গাড়ি ভাড়া দেওয়ার জন্য। তো দরজা তো এমনি আবজানো ছিল, হুক লাগানো, ঠেলা দিয়েছি ঢুকে, যে আমার ছেলে মেয়ে দুটোটা ভিতরের রুমে, সামনের রুমে দেখি ও মেয়েটাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে, মেয়েটা ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দুজনে। আমার বাসার কাজের মেয়ে? হ্যাঁ, আমার বাসার কাজের মেয়ে আর আমার হাজবেন্ড। হ্যাঁ, একজন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, দুজনের চোখ বন্ধ। তখন মানে আমার মাথা ঘুরে উঠছে। তো আমি ওকে নাম ধরে ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে ও চমকে মেয়েটাকে ছেড়ে, যে মেয়েটাও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকছে। ও প্রথমে কিছু মতো বলছে তোর ছেলে বলছে যে তুই আমাকে চেক দিতে আসছিস না, পাঠটা কিন্তু আমার মাইন্ডে, আমি গেছি টাকার জন্য। তারপরে
এটা বলে ও কি করছে, আমাকে এরকম করে ধরে ধাক্কা দিচ্ছে যে আমি নিচে পড়ে গেছি সিঁড়ি থেকে, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। আমার এখানে প্রচন্ড আঘাত লাগছিল। তারপর ও কিন্তু আমাকে প্রচন্ড টর্চার করতো, খুব বেশি মারতো। তারপর আমি ওকে প্রচন্ড রকম ভালোবাসতাম, আমাকে যেরকম মারতো ওরকম ভালোবাসতো। ভালোবাসাটা আমি ওর কাছে শিখেছিলাম। ভালো আমাকে মারার কারণ হচ্ছে ও আমাকে খুব সন্দেহ করতো। তো এই ঘটনার পরে কি দাঁড়ালো, কি করলেন? এই ঘটনার পরে তো ওটা আমাকে ওই অবস্থার মধ্যে ফেলে পাশে বাসার একজন লোককে সহ ধরে নিয়ে আমাকে বাসায় ঢুকে দিচ্ছে। বাসায় ঢুকে দিয়ে ওর চাকরিতে চলে গেছে। তো তারপরে আমার 11টার দিকে যখন আমার সেন্স আসছে, তখন দেখি কি আমার ছেলে মেয়ে দুইটা আমার বুকের উপর পড়ে আছে, ঝুঁকি আছে আমার মুখের দিকে। তারপরে আমি অ্যাপ্রন পড়তাম অফিসে যাওয়ার সময়। আমি হ্যাঁ, তো ওইভাবেই আমি উঠলাম। ওঠার পরে ওদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলছে যে ওরা আব্বু ডাকতো। আচ্ছা, হ্যাঁ, ওটা আব্বু তো চলে গেছে। তখন ওই দিন কিন্তু আমার ওখানে মিটিং ছিল, ইমার্জেন্সি মিটিং, যে বাইরে থেকে ইন্ডিয়া থেকে ডেলিগেট আসবে। হ্যাঁ, তারপরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাকে বস খুব রাগারাগি করলেন, তো আপনি কি হয়েছে আপনার? কিন্তু ও যে আমাকে টর্চার করতো, ওগুলো দাগ টাগ থাকতো, ওগুলো অফিসে সবাই জিজ্ঞেস করতো। আমি এখানে ব্যথা পাচ্ছি, সেখানে ব্যথা পাচ্ছি বলতাম। ও আমাকে টর্চার করার কারণ তো হচ্ছে আমাকে বিশ্বাস করতো না যে আমি সারাদিন জব করতাম। ওখান থেকে আসার পর আমাকে জিজ্ঞেস করতো কার সাথে কি করছি না করছি। অথচ আমাদের অফিসটা কিন্তু আপনাদের মতো এরকম ওপেন প্লেস। আচ্ছা, হ্যাঁ, সবার ডেস্ক আলাদা, বাট ওপেন প্লেস। ওকে। তারপরে সে বিশ্বাস করতো না। ওখানে তো এরকম কোনো সিকিউর প্লেসই নাই, শুধুমাত্র চেয়ারম্যান এমডি ওদের কেবিন গুলো ছাড়া। তারপরে সে আমাকে ডেলি একবার কোরআন শরীফ মাথা নিয়ে শপথ করাতো। শপথ করার পর তারপর তার বিশ্বাস হতো, সে আমাকে খুব মারতো। অথচ নিজে সেসবের মধ্যে involved। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমি বলছি না এই ঘটনার পরে কিন্তু অনেক ঝামেলা তৈরি হয়ে যাবে না, এটা বলাটা উচিত হবে না। তারপরেও আমি আপনাদেরকে বলি, যিনি সন্দেহ করেন অনেক বেশি, তিনি সাইকিয়াট্রিক সমস্যার মধ্যে আছেন এবং তার দ্বারা ওই ধরনের কাজ হওয়ার প্রবণতাটাও অনেক বেশি। আপনারা যদিও বিষয়টিকে ভালোবাসা হিসেবে দেখি, যে তাকে যে অনেকেই মনে করে যে সন্দেহ করছে মানে আমাকে অনেক বেশি ভালোবাসে, সেজন্য আসলে কিন্তু আমাকে তা না। হারানোর ভয়ে সন্দেহ করে। রাইট, এটা কিন্তু এক ধরনের সমস্যা এবং এটা ভয়ানক রকমের সমস্যা। এবং এটার অবশ্যই কিওর হওয়া উচিত, কারণ সবচেয়ে বড় ভিকটিম কিন্তু সে নিজেই হয়, যিনি সন্দেহ করেন। হ্যাঁ, বলেন। তারপরে এইরকমের মধ্যে মানে এইরকমই চলতেছে। তারপরে যখন আমি ওই অফিসে গেলাম, যে আমার মিটিং ছিল, আমাকে বস বকা দিলেন। তারপরে আমাদের ওখানে জিএম টিএম জন ছিলেন, ওনারা তো হায়ার এডুকেটেড, বাট ওনারা যে আমি খুব অল্প শিক্ষিত হওয়ার পরেও যে হিন্দি ইংলিশগুলো মোটামুটি ভালো বলতে পারতাম। হ্যাঁ, তো একদিন এরকম মিটিংয়ের মধ্যে ইন্ডিয়া থেকে যে 4 জন ডেলিগেট আসছে, ওদের সাথে কথা হলো। ম্যানেজার জিএম স্যার বুঝতে পারছিলেন না, বুঝতে পারছিলেন না। দেন আমি বাংলায় ভাষণ করে দিচ্ছিলাম চেয়ারম্যান স্যারকে। তখন থেকে মানে এইরকম বিদেশি যেগুলো ডেলিগেটগুলো আসতো আমি হ্যান্ডেল করতাম। তো পরে আমি চেয়ারম্যানের পিএস হয়ে যাই। হ্যাঁ, মানে আমাকে পিএস করে নেন। তারপরে হ্যাঁ, ভালোই চলতেছে। কিন্তু তারপরে যখন দেখতেছে যে মানে ওর যখন টাকা পয়সা আসতেছে, হ্যাঁ, ও যে বাইরে আমি যেখানে চাকরি করতাম, হ্যাঁ, ওখানকার চেয়ারম্যান কিন্তু ওখানে কেউ বিশ্বাস করতো না আমার বিয়ে হয়েছে। আচ্ছা, ওনাখানে যিনি চেয়ারম্যান ছিলেন, উনি বাংলাদেশের একজন খুবই পরিচিত ফিগার, আমি নাম বলছি না, এখনো আছেন। তো ওনার 3টা ছেলে। তো ওনার এখানে তো লন্ডন, আমেরিকা, এখানে বাংলাদেশ, তো ওনার বাড়ি সব আছেই, ওনার বিভিন্ন দেশে ওনার বিজনেস আছে। তো উনি আমাকে দেখে, আমার এই দেখে ওনার ভালো লাগলো। উনি আমাকে আমাদের ইয়েকে বললেন, আমাদের একজন মার্কেটিং ম্যানেজারকে বললেন আমাকে বিয়ে করার কথা। ওনার সিটিংয়ের মধ্যে যে ওনার বাড়ির ওনার আছে যেগুলো আছে, উনি আমার নামে করে দিবেন। এবার আমার ছেলে মেয়ে দুটো ইয়ে করে দিবেন, আমার নামে করে দিবেন। আমি যেন ওনাকে বিয়ে করতে রাজি হই। ওনার 3টা ছেলে, কোনো মেয়ে নাই। তো আমি বলি যে না, আমি তখন তো ওনাকে ভালোবাসি, আমার আমি রাজি হই নাই। এবং আমার এরকম অনেক, তখন যখন আমি সিটিতে আসি আমার অনেক এরকম ইয়ে ছিল, কিন্তু আমি কখনো ওইদিকে ফিরে তাকাইনি। এগুলো আমি আবার ওর সাথে শেয়ার করতাম। তো এই কারণে কিনা জানি না, সে আমাকে কিন্তু প্রচুর সন্দেহ করতো এবং টর্চারও করতো। ডেলি একবার কোরআন শরীফ মাথা নিয়ে শপথ করাতো, তারপরে বিশ্বাস করতো না। তো আমার ছেলে কিন্তু ওই জিনিসটা ওর মাথার মধ্যে ঢুকে গেছে। এমনকি আমি যখন বাড়িতে যেতাম, হ্যাঁ, আমার হাজব্যান্ড ওর সাথে যে পাবলিক বুথ থেকে কথা বলতাম, মোবাইল ছিল না, ওর মোবাইল ছিল, আমার ছিল না। পাবলিক বুথে গিয়ে ওর সাথে কথা বলতাম, বা ফোন বাসায় নিয়ে যেত, মোবাইল বাসায় নিয়ে যেত, এরকম। হ্যাঁ, তো ও আমার সাথে বাড়িতে কথা বলতেছে, এখানে আশেপাশে আমাদের আশেপাশে যে ভাড়াটিয়ার আছে, আশেপাশে ভাবিদেরকে বলতেছে কি দেখানো, ওরা যখন আমাকে মারতো, সবাই বলতো না যে কেন এরকম করেন আপনি সবসময় ডেলি। হ্যাঁ, তো বলতো যে আমার চরিত্র খারাপ। হ্যাঁ, তখন উনি কি ও করতে আমার সাথে বাড়িতে গেলে আমার সাথে ফোনে কথা বলতো, এদিকে আশেপাশে ওদেরকে বলতেছে কি দেখেন ও এখন অন্য পুরুষ নিয়ে হোটেলে রাত কাটাচ্ছে।
আমি তো যাচ্ছি, ওদেরকে বলে গেছি বাড়িতে যাচ্ছি, ভাবি কোথায় যাচ্ছেন, ভাই বাড়িতে যাচ্ছি, একটু আমার বাসা থেকে খেয়াল রাখেন। হ্যাঁ, কিন্তু ওইরকম বলতো। এখন আমি জানতাম না, পরে একদিন এক পাশের বাসার ভাবি আমাকে বললো যে দেখি ভাবি আপনি এরকম জানতাম না, হ্যাঁ উনি এত সুন্দর এত ভালো রকম একজন মানুষ, উনি কেন আপনাকে, উনি তো নাকি আপনাকে এই কারণে মারেন। আমার এখনই মানে আমার মাথাগুলো চেক কথা শুনে মানে এই ধরনের ব্যাপারগুলো লেগে থাকতো। তো যাই হোক, ও আমাকে বেশ কয়েকবার মার করিয়েছে। হ্যাঁ, তারপরে দ্য লাস্ট মোমেন্টে বেশ কয়েকবার ও আমাকে ফেলেও চলে গেছিল। আচ্ছা, যে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে, তারপর আবার যখন যে বুঝতে পারতো বা ওরা যখন ওকে ছেড়ে চলে যেত তখন সে আবার আমার কাছে চলে আসতো। এরকম 3বার হয়েছে। এরপর আমি আর ওকে জায়গা দিইনি। আচ্ছা, আমি প্রথমে যখন সাফার সাথে যখন কথা হয় আমার, তখন আমি ব্যাপারগুলো কিন্তু ওকে বলি নাই। আচ্ছা, সাফা মানে ওনার আরেকজন না আপনার অ্যাসিস্ট্যান্ট সাফওয়ান। হ্যাঁ, সাফওয়ান। আচ্ছা, সাফওয়ান আপনাকে যখন ফোন দিয়েছিল তখন বলেননি বিষয়গুলো? বিষয়গুলো বলিনি, কারণ তখন বাসাতে ছিলাম। হ্যাঁ, তখন ওনার সঙ্গে ছিলেন আপনি? না, তোমরা আমরা বাসায় ছিলেন? আমি বাসাতে, সাফওয়ানের সাথে যখন আমার কথা হয় তখন তো আমি বাসাতে ছিলাম। আচ্ছা, আশেপাশে অনেক মানুষজন। সাফওয়ান, এখানে অনেকেই কনফিউজ হয়ে যাবেন প্রিয় শ্রোতা। আপনারা যখন এখানে ফোন করেন, আমাদের প্রোগ্রামের আরেকজন টিম মেম্বার হচ্ছে সাফওয়ান, সে ডিরেক্টলি আপনাদের সঙ্গে স্টোরি নিয়ে কথা বলে। উনি আসলে তার কথাই বলছেন। হ্যাঁ, বলেন। তো আমি ওনাকে ব্যাপারগুলো বলি নাই শর্টকাট মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তো এর জন্য একটা গ্যাপ থেকে যেতে পারে বা ভুল বোঝাবুঝি। ঠিক আছে, সমস্যা নাই, বলুন। তারপরে ও কিন্তু বাচ্চা নিতে চাইতো না। আমাকে আশেপাশে সবাই বলতো যে ভাবি একটা বাচ্চা নেন, তা না হলে একটু যে কোনো সময় আপনাকে ছেড়ে চলে যাবে, এই যে এরকম করতেছে। কিন্তু যতবারই আমি কনসিভ করতাম ও আমাকে এমআর করে ফেলতো। হ্যাঁ, তারপরে এট দ্য লাস্ট মোমেন্টে আমার মেয়েটা, আমি যখন কনসিভ করি আমার মেয়েটা হয়, তখন ও আগে যে ওর ছিল লাভার ছিল মেয়েটা, ওর সাথে অ্যাড হয়েছে। হ্যাঁ, তখনও চেয়েছিল আমাকে, অনেক ওষুধপত্র খাওয়াছিল ওইটা নষ্ট হয়ে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর কি হুকুম হয় নাই। তারপর যখন আমি 5 মাসে প্রেগনেন্ট, তখন সে আবার আমাকে ফেলে চলে যায় ওই মেয়েটার কারণেই। ওই মেয়ের ভাই, ওরা যখন ও কি করছে, ওই মেয়ের গার্ডিয়ানরা কি করছে, ও ওদেরকে বলছে যে বিয়ে করে নাই। হ্যাঁ, তো আমি যখন আমি খবর পাচ্ছি তখন আমি ওদের বাড়িতে ফোন করছি। আচ্ছা, মেয়ের বাড়িতে। তখন ও মেয়ে বিশ্বাস করে না আমার কথা, বলছে উনি যদি তোমার হাজবেন্ড হয় তাহলে তুমি ওনাকে নিয়ে আমার বাড়িতে আসো। আচ্ছা, আমি কেন তোমার বাড়িতে আসবো? তোমার যদি প্রয়োজন হয় তুমি নিজে এসে জাস্টিফাই করে যাও, তোমার প্যারেন্টসদেরকে নিয়ে এসে তুমি জাজ করো, আমার কি দরকার আসছেন। তারপর ওনার ওয়াইফ, তারপর ওই যে মেয়েটা, মেয়ে সহ মেয়ের বড় ভাই, মেয়ের মা, হ্যাঁ মেয়ের বোন, সবাইকে নিয়ে আসছে। আচ্ছা, দুইবার আসছে। এখন দ্বিতীয়বারের মধ্যে কি করছে, তখন সন্ধ্যাবেলা ছিল, দ্বিতীয়বারের মধ্যে ওনারাও বসে আসছে আমার বাসায়। হ্যাঁ, ওই সময় আমার হাজবেন্ড আসছে। আর আসে যখন ওদেরকে দেখছে, উনি পিছনে তো উড়ে পালা গেছে। হ্যাঁ, তারপর ওরা দেখছে, ওরা বিশ্বাস করছে তখন যে হ্যাঁ এটা আসলে তোর মিথ্যে বলেছিলেন। তখন ওই মেয়েটাও বিশ্বাস করছে। হ্যাঁ, তারপরে ও মেয়ের সাথে ও মেয়ে আর ওকে বিয়ে করে নেয়। এখন ও কি করছে, আমাকে ছেড়ে চলে গেছে। আপনার হাজবেন্ড? আমাকে ছেড়ে চলে গেছে। তখন আমি কি করবো? আমার তো তখন চাকরিও ছেড়ে দিয়েছি, যেহেতু আমাকে সন্দেহ করে এগুলো নিয়ে। তখন ও বলছে চাকরি ছেড়ে দে তুই, তাহলে তোকে সন্দেহ করবো না। ওকে, ঠিক, আমি আমার সংসারের খাতে আমি চাকরি ছেড়ে দিলাম, বাসাতেই আছি পার্মানেন্টলি। তারপর যখন ও আমাকে ফেলে চলে গেছে, আমার তো কিছু, আমি কিভাবে চলবো? তারপরে যাই হোক, আমার কিছু সঞ্চয় ছিল, ও যখন চলে গেছে আমার মেয়েটা, আমি তখন 5 মাসে প্রেগনেন্ট। আমি একটা রেলওয়ে কলোনিতে একটা সাবলেটে একটা ছোট রুম নিলাম। ওরগুলো তো সরকারি কোয়ার্টার, ওরা একরকম সাবলেট দেয়। ওখানে আমি একটা সস্তার মধ্যে একটা ছোট রুম নিয়ে আমার বাচ্চাগুলো নিয়ে ওখানে থাকলাম। পরে আমার মেয়েটা এটা হলো। মেয়ে হওয়ার পরেও অনেকদিন সে কোনো খোঁজখবর নেয় নাই। 2 বছর পর্যন্ত অনেক কষ্ট করছি মেয়েকে নিয়ে, মানুষের বাড়িতে কাজ পর্যন্ত করেছি। তারপর মেয়ে যখন একটু বড় হলো, তখন আমার বড় মেয়ের কাছে ওকে রেখে দেন আমি আবার চাকরিতে ঢুকলাম। ওকে, আবার চাকরিতে ঢুকলাম। তখন তো আমার ওই চাকরিটা তো চলে গেছে। দেন আমি আবার একটা পত্রিকা দেখে পত্রিকা বিজ্ঞাপন দেখে আমি আবার একটা গ্রুপ অফ কোম্পানিতে জয়েন করলাম। হ্যাঁ, তো ওখানে আমি টেলিফোন অপারেটর হিসেবে জয়েন করি। পরবর্তীতে ওইখানেও যে আমার পারফরমেন্স আল্লাহর রহমতে খুব ভালো হওয়ার কারণে আমি পরবর্তীতে ওখানেও আমি চেয়ারম্যানের পিএস হই। আমার ওই গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যানের পিএস হই আমি পরে। ওনারাও পরিচিত, যে মোস্তাফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, চিনবেন, যে সৌদি গাড়ি আছে ওগুলার। তো আগ্রাবাদ ওনাদের নিজস্ব, আমি ওখানে করতাম। প্রথমে টেলিফোন অপারেটর হিসেবে ঢুকি, তারপরে যে ওখানে পিএস হই। আচ্ছা, হ্যাঁ, তো ওখানে আমার অফিসে কিন্তু সবার সাথে, আমার কলিগদের সাথে খুব ভালো সম্পর্ক। জি, হ্যাঁ, আমার কোনো ফল ছিল না।
কখনো যে ফল থাকলে তারপরেও যে মাঝে মধ্যে কাজকর্মে তো ভুল হয়, তারপরে কিন্তু ওরা সেটা নিত না তেমন একটা। কিন্তু আমি আমার কাজের প্রতি সবসময় খুব আন্তরিক ছিলাম। সকাল 5টায় ঘুম থেকে উঠতাম, উঠে নামাজ কালাম পড়ে নাস্তা বানাতাম বাচ্চাদের জন্য, হ্যাঁ, রান্না বান্না করতাম, তারপর ওদেরকে তুলে যারটা সবগুলো রেডি করে দিয়ে দেন আমি 8:30 পৌনে 9টার মধ্যে বাসা থেকে বেরিয়ে যেতাম। আচ্ছা, হ্যাঁ, আমার বাচ্চারাও নিজে নিজে আল্লাহর রহমতে পড়ালেখা করতো। আমি স্কুলে যেহেতু এটা ছোট ছিল, ছোট মেয়েটা, তো আমার বড় মেয়ে ওকে নিয়ে অনেক কষ্ট করেছে। আমার